Assalamu alaikum to everyone. How are you? Hello. Bye. Yes, I'm also well. হ্যাঁ, নূপুর দিদি কেমন আছেন? আপনি কি সুস্থ? আর ইউ ফুলফিল ওয়েল? না স্যার, তখন পরীক্ষা নিরীক্ষা চলতেছে। তাই? তাহলে তো আপনাকে নিয়ে একটু টেনশনে পড়ে গেলাম আসলে। এখন তো গরমের সময় একটু সাবধানে থাকবেন, আর এটা কোনো সমস্যা না, ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হাসনা আপা কেমন আছেন? আহ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপা? আছি স্যার, ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনার অফিসিয়াল কাজের চাপ কি একটু কমেছে? স্যার কমেনি, এর মধ্যেও ঢুকলাম, আজকে একটু জয়েন করলাম। ও আচ্ছা আচ্ছা, তো আপনার টাইমটা কি 10টায় হলে কি একটু ভালো হয়? জয়েন করলে ভালো হয়, কিন্তু 10টার দিকে আবার ওইদিকে ফির অন্য কাজ থাকে। আচ্ছা, তাহলে আমি 8টাতেই। জব করতেছি তো হচ্ছে, আর আমার রিটার্ন পরীক্ষা, যার কারণে স্যার আমার আবার ইয়ে করতে হয়। আচ্ছা, 8টাতেই থাকেন, সমস্যা নাই, 8টায় থাকলেও হচ্ছে। ইসরাত জাহান কেমন আছেন বলেন? হ্যাঁ তাহলে দিলে স্যার ভালো হয়। 7:30 অন্য ব্যাচ আছে, 7:30 পারবো না। 8:30 পারা 8:30 দেখি, চেষ্টা করতেছি আগামীকাল থেকে হয়তো 8:30 নেও, মানে আগামী পরশু দিনের ক্লাসটা 8:30 নেওয়ার চেষ্টা করব। যদি পারি আমি জানাই দিব, হোয়াটসঅ্যাপে নক দিব, হ্যাঁ আপনাকে। তাই হলে হ্যাঁ হ্যাঁ, আমি নোটিশ দিয়ে দিব, তবে শুনেন, স্যার, আমি এখানে যারাই ক্লাসে রয়েছেন, আমি একটা কথা বলেছিলাম আগেও, এখনো বলছি, আপনার ক্লাস করার দরকার নেই। আপনি মনে করেন একটা অনেক ব্যস্ত কাজের ভিতরে রয়েছেন বা বাইরে রয়েছেন, বাসাতে নাই, তো আপনি আমার ক্লাসটাতে ঢুকবেন, ঢুকে ক্লাসটা আপনি লাউড দিয়ে একটু স্পিডটা বাড়িয়ে দিয়ে আপনি আমার ক্লাসটা শুনবেন, আমাকে বলবেন যে স্যার আমি একটু কাজ করতেছি, কিন্তু আপনার ক্লাস আমি শুনতেছি। অর্থাৎ ক্লাসে জয়েন করতে হবে, জয়েন করলে কিন্তু অনেক কিছু জানা যায়। এইটা করবেন। আপনি হয়তো গাড়ির ভিতরে বা আপনার। হুম যে মুভমেন্টটা ছিলাম, হুম হুম। আমি যে মুভমেন্টে ছিলাম আসলে স্যার, সেখানে সেই পরিবেশটা পসিবিলিটি ছিল। ছিল না যে আমি কানেক্টিং হয়ে বা ইয়ে করব। আচ্ছা, আমরা যে জায়গাটাতে ছিলাম, আজকে আমরা একটু ভয়েস চেঞ্জটা দেখতে চাচ্ছি। ভয়েস চেঞ্জের অর্থ হচ্ছে বাচ্য পরিবর্তন। আমরা কথা বলতে গেলে ভয়েস চেঞ্জটা প্রচুর পরিমাণে কিন্তু আমাদের কাজে লাগে। যেমন যেখানে ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্বের কর্ম থাকে, বা স্ট্যাটিভ ডায়নামিক যে ভার্বগুলা, ডায়নামিক আর স্ট্যাটিভ ভার্বটা আমি পরে বুঝাচ্ছি। তো এই ধরনের ভার্বের ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। যেমন যদি বলা হয় আই হ্যাভ এ পেন, দেখেন আমার একটি কলম আছে, এখানে হ্যাভ মানে হচ্ছে আছে বা থাকা, এই হ্যাভটা কিন্তু এখানে ভার্ব। তো এই বাক্যের কোনো ভয়েস চেঞ্জ করা যায় না। আই হ্যাভ এ পেন, কেন ভয়েস চেঞ্জ করা যায় না? কারণটা হচ্ছে এই হ্যাভ মানে আছে বা থাকা, এটা দিয়ে কোনো কাজ করা বোঝায় না, এটা হচ্ছে স্ট্যাটিভ ভার্ব। কিন্তু ডায়নামিক কিছু ভার্ব রয়েছে এবং তার ট্রানজেটিভ, অর্থাৎ তার কর্ম থাকে। যদি বলা হয় আই ইট রাইস, আমি ভাত খাই, দেখেন ভাত খেতে গেলে কিন্তু আমার কর্ম করা লাগে, দাঁত দিয়ে চিবানো লাগে, জিহ্বা দিয়ে এগুলো নাড়িয়ে দেওয়া লাগে, তারপর কিন্তু আমার গলধকরণ করা লাগে, অর্থাৎ ভাতগুলো কিন্তু আমাকে গিলে তারপরে খেতে হয়। অর্থাৎ আপনাকে এখানে বডির আপনার যে অর্গানগুলো রয়েছে এগুলো কিন্তু নাড়াচাড়া করা লাগে। কিন্তু আই হ্যাভ এ পেন যদি বলি আমার একটি কলম আছে, এখানে হ্যাভ মানে আছে বা থাকা, এটা দিয়ে তো কোনো কাজ করা লাগতেছে না। আমার একটা কলম আছে, এখানে হ্যাভ ভার্ব। তো আছে মানে কি, এটা তো স্থিরভাবে আমার কলমটা আমার বাসায় পড়ে আছে, আমার পকেটে আছে। এই হ্যাভ দ্বারা কি কোনো কাজ করা বোঝায়? দেখেন বুঝায় না, ভালোভাবে খেয়াল করবেন। কিন্তু এই যে আই ইট রাইস, এখানে কিন্তু এই ইট দ্বারা একটা কাজ করা বোঝাচ্ছে। এজন্য বলা হচ্ছে এই ডাইনামিক ভার্বের ছাড়া ভয়েস চেঞ্জ করা যায় না। তো এই কথাগুলো আমরা ভিতরে দেখব। আর ভয়েস চেঞ্জ শিখতে গেলে আমাদের মেইনলি সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, আর অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। বিষয়টা আমরা একটু ভালোভাবে, হ্যাঁ ভালোভাবে খেয়াল করি। দেখেন, সাবজেক্টকে অবজেক্ট আর অবজেক্টকে সাবজেক্ট, আমি এখানে একটু লিখে ফেলি, সবাই আমরা ভালো করে খেয়াল করব। যেমন আমি লিখলাম আই ই এ টি, আইট রাইস, আর আই সি ই, আমরা প্রত্যেকেই বাক্যটার ভয়েস চেঞ্জ জানি। আইট রাইস, আমি ভাত খাই, এর ভয়েস চেঞ্জ হবে, বাচ্য পরিবর্তন হবে হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি। কেন কি জন্য হলো তার ব্যাখ্যাটাও এখানে একটু লিখি। যেমন আইট রাইস, এইটার এই যে বাক্যটা, এই বাক্যে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট।
ভালো করে আমরা একবারেই শিখে যাব। আই ইট রাইস, এখানে সাবজেক্ট হচ্ছে আই, আর রাইস হচ্ছে অবজেক্ট। এবার দেখেন এই বাক্যটা অ্যাক্টিভে আছে, এটা প্যাসিভে করার সময় এই প্রথম বাক্যে যে ব্যক্তি অবজেক্টের জায়গায় বসে আছে তাকে আমরা সাবজেক্টের জায়গায় আনবো। কেমন? আর আই সি ই, রাইস ইজ ইটেন, ই এ টি ই এন, রাইস ইজ ইটেন বাই মি। কোন জায়গা দিয়ে কি হলো একটা নিয়ম দেখলে আমরা সবকিছু দেখতে পারবো। এখানে কেন এটা করলাম? রাইস ইজ ইটেন বাই মি। আচ্ছা, এইটা, এই রাইস ছিল অবজেক্ট, এটাকে সাবজেক্ট করলাম, আর এই সাবজেক্ট অনুসারে একটা অক্সিলারি ভার্ব বসাতে হয়। তো কোন জায়গায় কোন অক্সিলারি ভার্ব, এটা কিন্তু আমরা আমাদের ক্লাসে পাবো, দেখতে পারবো, নিচের চার্ট রয়েছে। তো রাইস ইজ, এখানে ভার্ব ছিল ইট। মনে রাখবেন ভয়েস চেঞ্জের 99% জায়গায়, 99 ভাগ জায়গায় ভার্বের ভি3 ব্যবহার করতে হয়। ভার্বের কোন ফর্ম ব্যবহার করতে হয় বলেন? ভি3। তাহলে রাইস ইজ ইটেন, এই ইট থেকে ইটেন করলাম, পরে একটা বাই দিতে হবে, কেননা আমার দ্বারা ভাত খাওয়া হয়, বাই মানে হচ্ছে দ্বারা। আর প্রথম বাক্যে সাবজেক্ট কে ছিল? আই। কে ছিল? আই। এই আইটাকে আমি মি করেছি, অর্থাৎ আইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। কয়েকটা কথা বলেছি, ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথম বাক্যে অ্যাক্টিভে যে অবজেক্ট থাকে প্যাসিভে সে সাবজেক্ট হয়ে যায়, তারপর ওই সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব আসে, তারপর ভার্বের ভি3 আসে, তারপর বেশিরভাগ জায়গায় বাই বসে, তারপর এই যে সাবজেক্টের জায়গায় যে ব্যক্তি বসে থাকে, যে লোক, এর অবজেক্টিভ ফর্ম বসাতে হয়। অর্থাৎ আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম মানে কর্তৃবাচক ফর্ম, আর মি হচ্ছে কর্মবাচক ফর্ম। এইটা গেল একটা নিয়ম। আর আমরা যখন সংবাদপত্র পড়বো, বই পুস্তক লিখবো, বা অধিকাংশ জায়গায় কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ করতে গেলে এই যে বাই মি, তারপর বাই ইউ, বাই হিম, এগুলা লাগে না। বড় বড় ভয়েস চেঞ্জের জায়গায় এগুলো লাগে না। কিভাবে কি হয় আমরা এখন দেখব। তো প্রাথমিক ধারণাটা মোটামুটি সবাই বুঝতে পেরেছেন, এখন আমরা ভিতরে প্রবেশ করি। কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে, আবার কিছু কাজ, কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই ধরনের কথা, কাজ, ঘটনা, প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস চেঞ্জ বা বাচ্য পরিবর্তন বলে। একে ভয়েস চেঞ্জ বা বাচ্য পরিবর্তন বলে। কিছু কথা সাবজেক্ট নিজে করে, আর কিছু কাজ বা কথা সে অপরকে দিয়ে করায়। যেমন দেখেন ভয়েস চেঞ্জ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে আছে আই ইট রাইস, প্যাসিভ ভয়েসে আছে রাইস ইজ ইটেন বাই মি। অ্যাক্টিভ ভয়েসে যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পূর্ণ করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসাবে বিবেচিত হয়। এই সেন্টেন্সটা যারা বুঝেননি আরেকবার একটু বুঝাই। আচ্ছা, ক্লাসে কারা কারা জয়েন করেছে আমি একটু দেখে আসি। মিতা আপা কি জয়েন করেছেন? নুরি, সবাই একটু, হ্যাঁ মিতা আপাও জয়েন করেছে, নুরি আমি আপনাদেরকে খুঁজতেছিলাম, ধন্যবাদ। দেখেন এই যে জায়গাটা আমি বুঝাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট জায়গা, আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। এই জায়গাগুলো যদি আমরা শিখতে পারি, ভয়েস চেঞ্জ সম্পর্কে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। রাজু ভাইয়া একটু মিউট করে রাখেন, কথা বলার সময় আনমিউট করবেন। আচ্ছা, হাসনা আপা, ইসরাত জাহান, মিতা আপা, সবাইকে বলছি দেখেন খুব ভালোভাবে একটু খেয়াল করবেন। যেখানে না বুঝবেন আমার পড়ানোর পরে একটু পরে আপনারা নক দিবেন, ঠিক আছে? একটু কথা বলবেন সবাই আমার সঙ্গে, আমি আগে একটু সময় পড়িয়ে নেই। তো বলা হচ্ছে যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পূর্ণ করতে ওই সাবজেক্ট প্রধান হিসাবে বিবেচিত হয়। যেমন দেখেন, হি রিডস এ বুক, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হি, আর এই কাজটা করা হচ্ছে ওই হি এর দ্বারা। হি মানে সে। এই জন্য এই বাক্যগুলোকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়, কর্তৃবাচ্য। অর্থাৎ যে বাচ্চে কর্তার প্রাধান্যটা বেশি থাকে তাকে কর্তৃবাচ্য বলে। তাকে কোন বাচ্য বলে? কর্তৃবাচ্য বলে। আচ্ছা, এখন এই কোন কোন জায়গায় অবজেক্ট বা কর্ম, এইটার কিন্তু প্রাধান্যতা বেশি পায়। এই কর্ম যেহেতু প্রাধান্য বেশি থাকে এই জন্য এটাকে কর্মবাচ্য বলে। এটাকে কি বাচ্য বলে বলেন? কর্মবাচ্য। ভালো করে সবাই একটু লক্ষ্য করবেন। যেমন ইউ শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, শি ড্রিউ আ পিকচার। এখানে হি, শি এবং ইউ,
এই বাক্যগুলোর মালিক কিন্তু, এই বাক্যগুলো সম্পাদন হচ্ছে এই সাবজেক্টের দ্বারা, এই জন্য এগুলোকে অ্যাক্টিভ ভয়েস বলে। লক্ষণীয়, উপরের তিনটি বাক্যের কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে সাবজেক্ট হি সি অ্যান্ড ইউ সক্রিয় বা অ্যাক্টিভ। এই সেন্টেন্সগুলো প্যাসিভ হলে কেমন হবে? প্যাসিভ এর সঙ্গে বা এর সংজ্ঞার পর এক্সাম্পল গুলো লক্ষ্য করেন। ওই বাক্যগুলো আমি প্যাসিভ করব। কেমন দেখা যাক প্যাসিভ। সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটি অন্য কোনো কারো দ্বারা সম্পূর্ণ হয় বোঝায়, তবে তা প্যাসিভ ভয়েস হয়। সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটি অন্যের দ্বারা হয়, সাবজেক্ট একটি নিষ্ক্রিয় থাকবে। আমি অন্যভাবে আপনাদেরকে একটু বুঝাই। সাবজেক্ট বা কর্তা নিষ্ক্রিয় কেমন? আমি প্রায় যে উদাহরণটা দেই, মাছ বিক্রি করা হবে, কাজটি করা হবে, খাবারগুলো খাওয়া হবে, তার সঙ্গে কথা বলা হবে, তাকে শেখানো হবে, আমাকে উপকার করা হবে। হ্যাঁ, এই যে বাক্যগুলো আমি বললাম, এখানে কিন্তু কোনো সাবজেক্টই নেই, সাবজেক্ট টোটালি নিষ্ক্রিয়। তখন অবজেক্ট বা কর্ম, যেমন কাজটি করা হবে, যদি বলা হয় আমি কাজটি করি, ভালোভাবে শুনবেন সবাই, আমি কাজটি করি, এখানে কি হয় জানেন? আমি কাজটি করি বললে এখানে কিন্তু, আমি কাজটি করি বললে এখানে কাজটি হচ্ছে কর্ম, অবজেক্ট, আই ডু দা ওয়ার্ক। আর আমিকে বাদ দিয়ে দিলাম, যদি বললাম কাজটি করা হয়, তখন হবে দা ওয়ার্ক ইজ ডান। দা ওয়ার্ক মানে হচ্ছে কাজটি, দা ওয়ার্ক মানে হচ্ছে কাজটি। ভালো করে লক্ষ্য করেন। এইবার বললাম কাজটি করা হয়, দা ওয়ার্ক ইজ ডান, কে করে? কোন গ্রুপ, কোন গোষ্ঠী? করিম, রহিম বা রনি, কারণ নাম লেখা নেই। এই জন্য এখানে সাবজেক্ট নিষ্ক্রিয়। ওই যে প্রথম বাক্যে আমি কাজটি করি, কাজটি ছিল হচ্ছে অবজেক্ট বা কর্ম। ওই অবজেক্ট বা কর্ম যখন প্রাধান্য পাবে, তখন তাকে প্যাসিভ ভয়েস বলতে হবে, কর্মবাচ্য বলতে হবে। বাড়ির প্রধান যেমন বাবা, আর এই ভয়েস চেঞ্জের, অ্যাক্টিভ ভয়েসের প্রধান হচ্ছে কর্তা, সাবজেক্ট, কারো নাম হতে পারে, কোনো বস্তু বা কোনো ইভেন্ট হতে পারে। আর প্যাসিভ ভয়েসে গিয়ে কি হবে? প্যাসিভ ভয়েসে গিয়ে কর্ম প্রধান থাকবে। তো আমরা এবার চলে আসি পড়ার ভিতরে। সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটি অন্য কারো দ্বারা সম্পূর্ণ হয়, তখন তাকে প্যাসিভ ভয়েস বলে, তখন তাকে প্যাসিভ মুড বলে। কোন মুড বলে? প্যাসিভ মুড। ফর এক্সাম্পল দেখেন, এ বুক ইজ রেড বাই হিম, আ পিকচার ওয়াজ ড্রন বাই হার, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। কি বললাম? দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ, এ বুক ইজ রেড বাই হিম, এ পিকচার ওয়াজ ড্রন বাই হার, এ পিকচার ওয়াজ ড্রন বাই হার। বাক্যগুলো ভালোভাবে যদি আমরা লক্ষ্য করি কি পাই? এই বাক্যগুলো লক্ষ্য করলে দেখেন, এ বুক ইজ রেড বাই হিম, এটা কিন্তু এক রকমের ভয়েস চেঞ্জ। আর আমি যেটা শিখিয়েছি এটা আরেক রকমের, অর্থাৎ বাই থাকবে না। বাই দিয়েও আপনি করতে পারেন। এখানে এ বুক ইজ রেড, একটা বই পড়া হয় বাই হিম, তার দ্বারা। এখানে এই যে বাই হিম, এর কিন্তু এই যে হি কিন্তু প্রথমে সাবজেক্ট ছিল, দেখেন হি রিডস এ বুক। আর এই বাক্যে প্যাসিভে এসে ওই হি থেকে হিম হয়েছে, এই হিমের গুরুত্ব বেশি একটা নেই। যদি আপনি এতটুক বলেন এ বুক ইজ রেড, একটি বই পড়া হয়, এ বুক ইজ রেড, একটি বই পড়া হয়, তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে? এ বুক ইজ রেড, একটি বই পড়া হয়, এইটা যখন বলবো, তখন আমাদের কিন্তু এখানে বাই হিম দিলেও চলে, না দিলেও চলে। কাজটি করা হয়, দা ওয়ার্ক ইজ ডান। খাবারটি খাওয়া হয়, দা ফুড ইজ ইটেন, দা ফুড ইজ ইটেন। এই যে বাক্যগুলো বললাম, অ্যাক্টিভ আর প্যাসিভের সংজ্ঞা বা আমি মূলত কি বুঝাতে চেয়েছি, কেউ বলতে পারবেন? যে কেউ বললে হবে। এনিওন ক্যান সে। প্লিজ, শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করেন। হ্যাঁ, রাজু ভাইয়া বলেন, বা শ্যামল বাবু, রাজু রাজু ভাইয়া বলেন। যে বাক্যের কাজ, হ্যাঁ বলেন। যে বাক্যের কর্মই মূল, হুম। সেই বাক্যকে প্যাসিভ ভয়েস করা হয় আর কি। আচ্ছা, ধন্যবাদ। কর্মই মূল প্যাসিভ ভয়েস করা হয় এটা বলা যাবে না, অর্থাৎ প্যাসিভ ভয়েস করতে গেলে ওই বাক্যে কর্ম প্রাধান্য পায়, কর্মের উপস্থিতি, কর্মের কিন্তু গায়ের জোর বেড়ে যায়। আচ্ছা রাজু ভাইয়া বলেন তো, অ্যাক্টিভ সেন্টেন্স গুলা কেমন হয়? স্যার অ্যাক্টিভ সেন্টেন্সে স্যার এখানে সাবজেক্টের প্রায়োরিটিটা বেশি থাকে স্যার। থ্যাংক ইউ। আচ্ছা নুরি বলেন তো, আই অ্যাম আই অ্যাম ইটিং রাইস। হ্যাঁ, একজন কথা বলেই আবার মিউট করে রাখবেন, খুবই ভালো একটা সিস্টেম। কথা বলবেন যখন আনমিউট করবেন,
কথা বলে আবার মিউট করে রাখবেন, খুব ভালো সিস্টেম। যখন কনফারেন্স হয়, বড় বড় কনফারেন্স দেখেছি এভাবেই হয়, নিজের সামনে যে মাইক্রোফোন থাকে এটা কিন্তু আনমিউট করে কথা বলে আবার মিউট করে রাখতে হয়। নুরি ফ্রম সিলেট, আপনি একটু বলেন তো, আই অ্যাম ইটিং রাইস, এই বাক্যটার ভয়েস চেঞ্জ কি হয়? আই অ্যাম ইটিং রাইস। Rice is eaten by me. রাইস ইজ ইটেন বাই মি, সামান্য একটু ভুল হলো। মিতা আপা বা ইসরাত জাহান, দুইজনের কেউ বলতে পারবেন আই অ্যাম ইটিং রাইস? নুরি ধন্যবাদ, যা বলেছেন এখন শিখে নেবেন। হ্যাঁ, আই অ্যাম ইটিং রাইস। ইসরাত জাহান, এটা একটু বলেন তো। I am eaten rice. হুম, এটা I কি? হ্যাঁ, আই অ্যাম ইটিং রাইস প্রেজেন্ট কন্টিনিউয়াস। অবশ্য আমি এখনো ভয়েস চেঞ্জ শিখিয়ে পারিনি, তারপরও আপনাদের একটু যাচাই করার জন্য আসছি এখানে। হ্যাঁ বলেন, আই অ্যাম ইটিং রাইস কি হবে? হুম, রাইস ইজ বিং বাই মি, একটু ভুল হয়েছে। মিতা আপা বলেন ভুলটা কোথায় হয়েছে? সবাই অল্প অল্প ভুল করতেছে, আপনি সঠিক বলেন। মিতা আপা, ক্যান ইউ হেয়ার মি প্রপারলি? মিতা আপা আমাকে শুনতে পাচ্ছেন প্লিজ? মিতা আপা। হুম, নূপুর দিদি বলতে পারবেন? রাজু ভাইয়া বলেন আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, এটার ভয়েস চেঞ্জ কি হবে? আই অ্যাম ইটিং রাইস। ইটেন বাই মি। থ্যাংক ইউ, সব থেকে আপনার ভয়েস চেঞ্জ সম্পর্কে দক্ষতা বেশি, আমি এটা বুঝলাম। রাইস ইজ বিং ইটেন বাই মি, দেখেন আমি একটু জায়গায় চলে যাই। এখানে যদি আমি বাক্যটা লিখি আই অ্যাম ইটিং রাইস, তো অবজেক্টের জায়গায় কে বসে আছে? রাইস। আমি উপরে শিখিয়ে এসেছি ওই অবজেক্টকে সাবজেক্ট আনতে হয়। প্রথমে লিখলাম রাইস, আর আই, সরি, আর আই সিই, রাইস। এরপর লিখলাম ইজ, রাইস এর পর ইজ দিতে হবে, কেননা রাইস এর পর কখনো আর হয় না, কখনো এম হয় না, ইজ হয়। আর রাইসটা হচ্ছে, মনে রাখবেন, আনকাউন্টেবল নাউন, অগণনাযোগ্য। তাহলে রাইস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে এটা বিং আসে, বিং। এটা নিচের বক্সে আমরা পাবো, বি ই আই এন জি, রাইস ইজ বিং। তারপর আসবে ভার্বের ভিতরে ই এ টি ই এন, রাইস ইজ বিং ইটেন। তারপর আসবে বি ওয়াই, বাই মি। কি হলো? রাইস ইজ বিং ইটেন বাই মি। বাক্যটা খেয়াল করবো আমরা সবাই, অর্থাৎ এর অর্থ হচ্ছে আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে। রাইস ইজ বিং ইটেন বাই মি, কেননা এখানে বিং আসলো কেন? কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে বিং আসে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম বিং, ইজ বিং, আর বিং, আমার সঙ্গে বলবেন। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আসে ওয়াজ বিং এবং ওয়ার বিং, ওয়াজ বিং এবং ওয়ার বিং। রাইস ইজ বিং ইটেন বাই মি, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ, এ বুক ইজ রেড বাই হিম। তো দেখেন এখানে লক্ষণীয় বিষয় প্যাসিভ ভয়েসে, কেননা প্রথম বাক্যে সাবজেক্ট এ বুক কিছুই করছে না, বরং বইটিকে পড়া হচ্ছে অন্যের দ্বারা। দ্বিতীয় বাক্য আছে, ওই ব্যাখ্যাগুলো এখানে দিয়েছে। ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে দুইটি গুরুত্বপূর্ণ তথ্য, প্যাসিভ ভয়েসে অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব। এই দেখেন, প্যাসিভ ভয়েস করতে গেলে এই বাক্যটা সবাই একটু মুখস্থ করে রাখেন। প্যাসিভ ভয়েসে অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, এই কথাটা মনে রাখবেন। প্যাসিভ ভয়েসে অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এই জায়গাটা লক্ষ্য করেন, এই যে রাইস ইজ বিং ইটেন বাই মি, এখানে বি ভার্ব কোনটা হয়েছে? ইজ। হুম, আচ্ছা, এই বাক্যটা যদি বলি হি রিডস এ বুক, এখানে কোনো বি ভার্ব নেই, এখানে একটা অরিজিনাল ভার্ব রয়েছে, মেইন ভার্ব রিডস। তো যখন এই বাক্যটার প্যাসিভ করলাম, এ বুক ইজ রেড বাই হিম, এইখানে দেখেন একটা অক্সিলারি ভার্ব চলে এসেছে, ইজ। এ বুক ইজ রেড বাই হিম, কি হলো বলেন? এ বুক ইজ রেড বাই হিম। তাহলে এখানে বলা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে গেলে টেন্স অনুসারে বি ভার্ব আসে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়ে থাকে। এই দেখেন, এইগুলোকে বলা হচ্ছে হেড ওয়ার্ড। কি বলা হয় বলেন? হেড ওয়ার্ড। অর্থাৎ শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ করা হয়, আর কোথাও কিন্তু কোনো ভার্বের ভয়েস চেঞ্জ করা হয় না, মনে রাখবেন। শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়, ভার্ব প্লাস অবজেক্ট এর ভয়েস চেঞ্জ হয়ে থাকে। যেমন দেখেন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম দেখি। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয়, আমি প্রথমে যে কথাটা বলেছিলাম সেই কথাটা এখানে লিখে দিয়েছি। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয়, টেন্স অনুসারে বি ভার্ব নিতে হয়। টেন্স অনুসারে কি ভার্ব? বি ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, অতিরিক্ত অর্থ এক্সটেনশনে বসাতে হবে যদি থাকে। প্রেপোজিশন বাই,
আর এই বাই না বসিয়ে কখনো উইথ, কখনো অ্যাট, কখনো ইন, কখনো ফ্রম এটসেট্রা বসবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। প্রেপোজিশন বাই অথবা উইথ, ইন, ফ্রম, ইটিসি, এটসেট্রা বসবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। অর্থাৎ মনে রাখবেন এই দুইটা জায়গায় প্রায় আমাদের কনফিউশন চলে আসে, সাবজেক্টের অবজেক্ট আর অবজেক্টের সাবজেক্ট। এটা কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে সাবজেক্টের অবজেক্ট আর অবজেক্টের সাবজেক্ট কি। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। ভয়েস চেঞ্জ এর সাবজেক্টের অবজেক্ট সমূহ দেখেন, এই সাবজেক্ট থাকলে এই অবজেক্ট বসে। কেমন? আই থাকলে মি বসে, দে থাকলে দেম বসে, হি থাকলে হিম বসে, কোনো নাম থাকলে উক্ত নাম বসে যায়, কোনো পরিবর্তন হয় না। উই থাকলে আজ বসে, ইউ থাকলে ইউ বসে, সি থাকলে হার বসে, আর ইট থাকলে ইট বসে যায়। এই চার্টটা কিন্তু আপনাদের অবশ্যই মুখস্থ করতে হবে। আপনারা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, ইসরাত জাহান সবাই এভাবে একটু সাড়া দিবেন, হ্যাঁ, তাহলে আমার খুব ভালো লাগবে। এই স্যার চার্টটা আমি একটু মুখস্থ। একটু বলছি। হ্যাঁ বলেন। আই এট রাইস অ্যাক্টিভ স্যার, আর পেসি বলে ওই বলেন স্যার, রাইস ওয়াজ ইটেন বাই মি। অবশ্যই, ধন্যবাদ। এখানে দেখেন একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, আপনি সেই ভার্বটাই নিয়ে এসেছেন। যেমন বাক্যটা লিখি, আই এ টি ই, আই এট রাইস, আর আই সি ই, আমি ভাত খেয়েছিলাম। এইটার প্যাসিভ জি। ভয়েস হবে রাইস, আর আই সি ই, রাইস অজ ইটেন, ই এ টি ই এন, রাইস অজ ইটেন, তারপর বাই, তারপর মি। অর্থাৎ আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আর এইটার ভয়েস চেঞ্জ হয়ে গেল রাইস অজ ইটেন বাই মি। দেখেন এই রাইস প্রথম বাক্যে অবজেক্ট ছিল, সেটা সাবজেক্টের জায়গায় বসিয়েছেন, আর এই অবজেক্ট যখন সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্ট অনুসারে অজ এর বসাতে হয়, আপনি সেটা বসিয়েছেন রাইস অজ। আর এই ইট রয়েছে না, সরি এট, এই এট ভার্বের ভিতরি হচ্ছে ইটেন। আর এরপরে ভাত খাওয়া হয়েছিল কার দ্বারা? আমার দ্বারা। এই যে সাবজেক্ট আই রয়েছে, সরি এখানে মি বাদ পড়ে গেছে, বাই মি। ও, মি দুইবার হয়ে গিয়েছে। এবার আসতেছে। হ্যাঁ হ্যাঁ, একটা কেটে দেয়। আচ্ছা, তাহলে এখানে কি হয়ে গেল? রাইস ওয়াজ ইটেন বাই মি। দেখেন এইটা শিখে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা কাজে লাগাবো। যদি বলা হয় আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম, তো নিজে নিজে আমরা যদি করি, কিভাবে করবেন? প্রথমে এখানে এ লেটার হচ্ছে অবজেক্ট, এটাকে সাবজেক্ট হিসাবে নিয়ে আসেন, তাহলে কি হবে? এ লেটার। বাক্যটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডেফিনিট টেন্সে, আই রোট এ লেটার। তাহলে এই পাস্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব আসে ওয়াজ ওয়্যার, এ লেটার অজ। আর এরপরে ভার্বের ভিতরি হবে রিটেন, এ লেটার অজ রিটেন। তারপর আসবে হচ্ছে বাই, তারপর আসবে হচ্ছে মি। কেন মি আসবে? আই থাকলে মি হয়, এইখানে বলে দিয়েছে দেখেন, আই থেকে মি, দে থাকলে দেম, হি থাকলে হিম, কোন নাম থাকলে উক্ত নাম, উই থাকলে আস, ইউ থাকলে ইউ বসে যায়, সি থাকলে হার বসে, আর ইট থাকলে ইট বসে। আপনারা মনে রাখবেন এই কথাগুলা। এইগুলা যে যত ভালো মনে রাখতে পারবেন, তার কিন্তু ভয়েস চেঞ্জ তত দ্রুত ক্লিয়ার হবে। এরপর দেখেন টেনশনও বলেন, কেউ কিছু বলবেন? ছিল বলবো বলেন বলেন। স্যার। হ্যাঁ, আমি বলছিলাম ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়, ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না। বাক্যটাতে ইনট্রানজিটিভ অথবা ট্রানজিটিভ, এটা তো আগে জানতে হবে, তাই না স্যার? হুম তো হুম ইনট্রানজিটিভ আমরা সাধারণত এটাকে মনে করি যে বাক্যের অবজেক্ট হয় না, হুম এটা ইনট্রানজিটিভ। হুম আর যে বাক্যের আহ, ইয়ে হয়, ওই অবজেক্ট আছে, হুম সেটা সাধারণত ট্রানজিটিভ ভার্ব। হুম। তো ট্রানজিটিভ ভার্ব ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বটা চেনার বিষয়টা স্যার একটু আগে আলোচনা করলে তো আমরা সুবিধা হতো আর আচ্ছা কি। আচ্ছা আচ্ছা, অনেক আমার ধন্যবাদ। মনে হচ্ছে। হুম, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব, তাই না? এটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, ধন্যবাদ। দেখেন আমি এটা নিয়ে একটু কথা বলে আসি, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। হুম, ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে কি, সবাই ভালো করে দেখবেন, খুব ভালো একটা প্রশ্ন করেছে, এইভাবে আপনারা প্রশ্ন করবেন। এইখানে লিখে দেখাই, যেমন যদি বলি আই ই এ টি, আই ইট, এখানে দেখেন একটা বাক্য কিন্তু অটোমেটিকলি হয়ে গিয়েছে, দুইটা ওয়ার্ড নিয়েছি, আই এবং ইট, আমি খাই। এখানে আই হচ্ছে সাবজেক্ট আর ইট হচ্ছে ভার্ব। এই বাক্যে কিন্তু কোনো অবজেক্ট নাই, অর্থাৎ এই যে ইট নামক যে ভার্বটা,
এই ভার্বের কোনো অবজেক্ট বা কর্ম নাই। আমি কি খাই, এখানে তা কিছু লেখা নাই। আমি কি খাই, এখানে তা কিছু লেখা নাই। এই জন্য এই ইট ভার্বটা কিন্তু এখানে ইনট্রানজিটিভ ভার্ব, কর্মবিহীন ভার্ব। কিন্তু আমি যদি আরো একটা বাক্য লিখি, দেখেন, হি লাভস, LAUGHS, এটার অর্থ হচ্ছে হি লাভস, এর অর্থ হচ্ছে সে হাসে। হি লাভস এর অর্থ কি হবে বলেন? সে হাসে। আচ্ছা, এইখানে কি হাসে, কেমন করে হাসে, সে হাসে, এটা বললে কিন্তু একটা বাক্য অটোমেটিকলি হয়ে যায়, পারফেক্ট একটা বাক্য। কিন্তু এই বাক্যের কোনো সাবজেক্ট, মানে সাবজেক্ট আছে আর ভার্ব আছে, বাট অবজেক্ট নাই। কিন্তু আমি এমন একটা বাক্য যদি এখানে আমি লিখি, আবার দেখেন, লিখলাম আই EAT, আই ইট রাইস, RICE, আমি ভাত খাই। এই ইট ভার্বের একটা অবজেক্ট আছে এখানে, কিন্তু রাইস, ইট ভার্বের একটা অবজেক্ট আছে কি, রাইস, ইট মানে খাওয়া। এই ভার্বের আমি কি খাই, উত্তর আসবে আমি রাইস খাই, ভাত খাই। এইটা হচ্ছে ট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে যে ভার্বের সাথে কর্ম থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। আর ইন মানে হচ্ছে ছাড়া। এখানে ইনটা কিন্তু বাংলায় আমরা যে উপসর্গ অনুসর্গ পড়েছি না, উপসর্গ শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠনে সহায়তা করে, তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। এটাও কিন্তু ঠিক তাই। অর্থাৎ এখানে ট্রানজেটিভের আগে ইন যোগ করা হয়েছে, ইনট্রানজেটিভ অর্থাৎ অকর্মক। আর ট্রানজেটিভ শব্দের অর্থ হচ্ছে সকর্মক। আই ইট রাইস, এই ইট ভার্বের অবজেক্ট হচ্ছে রাইস, এই জন্য এই ইট ভার্বটাকে এখানে বলা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব। আর যে ভার্বের অবজেক্ট থাকে না, যেমন হি লাভস, এই লাভ মানে হচ্ছে হাসা, এই হাসা নামক যে ভার্বটা, এই ভার্বের কোনো অবজেক্ট নেই, এই জন্য এটাকে বলা হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ব। সবাই কি ক্লিয়ার? মনে হয় না, ভালো করে বলতে হবে, সবাই বলবেন। শ্যামল বাবু বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। স্যার আরেকটা প্রশ্ন আছে এখানে। বলেন। প্রশ্নটা হচ্ছে আহ, একটা সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, হ্যাঁ, অবজেক্ট, হ্যাঁ। এর মাঝে কোনটা ক্রিয়া এবং কোনটা কর্ম, হুম। এটাও স্যার বুঝতে হবে। যদি না বুঝি তাহলে তো করতে পারবো না। এটা তো খুবই সহজ, কোনটা ক্রিয়া কোনটা কর্ম, এটা তো খুবই একটা প্রাইমারি কোশ্চেন, খুব ভালো বলেছেন। তারপর আমি দেখাই, যেমন এখানেই দেখাই কোনটা ভার্ব আর কোনটা অবজেক্ট। আপনার আপনার প্রশ্ন হচ্ছে এইটা। তো এইখানে যদি আমি একটু কথা বলি যে আই ইট রাইস, এখানে অবজেক্টকে যদি বা ভার্বকে যদি প্রশ্ন করা হয় কি অথবা কাকে দ্বারা, তাহলে যে উত্তরটা আসে, ভার্বকে প্রশ্ন করব কি অথবা কাকে দ্বারা, তাহলে যে উত্তরটা পাবো সেইটাকে কর্ম অথবা অবজেক্ট বলে। অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম। যেমন এখানে ইট হচ্ছে ভার্ব, এই ভার্বের কাছে গিয়ে আমি প্রশ্ন করব যে ভার্ব ভাই আপনি কি খান, ও বলবে যে আমি ভাত খাই। কি দ্বারা প্রশ্ন করলাম? হোয়াট দ্বারা। আপনি কি খান, তাহলে আমি ভাত খাই। তাহলে এখানে এই ভাতটা হচ্ছে অবজেক্ট বা কর্ম। অর্থাৎ ভার্বের কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে ওই প্রশ্নের উত্তর যেটা আসে ওইটা হচ্ছে অবজেক্ট বা কর্ম, ওইটা হচ্ছে অবজেক্ট বা কর্ম। আবার কর্মর কাছে যদি প্রশ্ন করা হয়, রাইসকে যদি প্রশ্ন করি যে আমি ভাত খাই, তাহলে ভাতকে প্রশ্ন করব যে আমি কি করি, তাহলে এখানে উত্তর আসবে কিন্তু আমি ভাত খাই। হট দ্বারা সাবজেক্টকেও প্রশ্ন করা যায় যে আমি কি খাই, আমি কি করি, তাহলে উত্তর আসবে আমি ভাত খাই। যেমন আমি কাজটি করি, আই ডু দা ওয়ার্ক, তাহলে আমি কি করি, উত্তর আসবে কিন্তু আমি কাজ করি। অর্থাৎ সাবজেক্টের কাছে প্রশ্ন করলে আমরা ভার্ব পাবো, আবার ভার্বের কাছে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। খাওয়ার কাছে, ইটের কাছে যদি প্রশ্ন করি যে আমি কি খাই, আমি ভাত খাই। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। সে ভাত খায়, সে ঘুড়ি উড়ায়। এই যে উড়ায়, ফ্লাই মানে উড়ানো, তার কাছে যদি প্রশ্ন করি সে কি উড়ায়, উত্তর আসবে ঘুড়ি উড়ায়। এইটা হচ্ছে এখানে অবজেক্ট। আর এই অবজেক্টকে সবসময় আমার সাবজেক্টের জায়গাটাতে আনতে হয়। যেমন দেখেন এখানে বলা হচ্ছে যে হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। তাহলে এখানে বলা হচ্ছে সে কি পড়ে, সে একটা বই পড়ে। এই বুকটা কিন্তু এ বুক, এটা হচ্ছে আমার কর্ম, অবজেক্ট।
এই অবজেক্টকে প্রথমে আনতে হবে। এ বুক, তারপর একটা বি ভার্ব আনতে হবে, এ বুক ইজ। আর সর্বদা বেশিরভাগ 99% ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ভার্বের ভি3 আসে। এই জন্য ভার্বের ভি3 কিন্তু আপনাদেরকে আগে পড়িয়ে নিয়েছি, শীট দিয়েছিলাম, যারা পড়েছেন ভালো, না পড়লে ওখান থেকে পড়ে নিতে হবে। 1 মিনিট। তো এইখানে এই যে যে জায়গাটা, অবজেক্টের পরে টেন্স অনুসারে একটা বি ভার্ব আনতে হবে। আপনাদের প্রশ্নগুলো একটু মনে রাখেন, আমি আরেকটু সামনে যাই, প্রশ্নগুলো নিব। তো এইখানে দেখেন বলা হচ্ছে যে আমি কোন জায়গাটাতে ছিলাম, ভার্ব প্লাস অবজেক্ট এর ভয়েস চেঞ্জ হয়ে থাকে, ভার্ব থাকতে হবে আর অবজেক্ট থাকতে হবে। এবার এখানে এটাও বলেছিলাম ট্রানজিটিভ ভার্বের পাস্ট পার্টিসিপেল করতে হবে, অতিরিক্ত অর্থ এক্সটেনশন বসাতে হবে যদি থাকে, পার্সোনা প্রিপজিশন বাই, উইথ, অ্যাট, ইন, ফ্রম, এটা কিন্তু আলাদা আলাদা জায়গায় বসে, সেটাও এখানে দেখবো, শেষের দিকে রয়েছে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। ভয়েস চেঞ্জের সাবজেক্টের অবজেক্ট ফর্ম সমূহ দেখেন, ভয়েস চেঞ্জের সাবজেক্টের অবজেক্ট ফর্ম সমূহ, যেমন আই থেকে মি, দে থেকে দেম, এই বাক্যগুলো এই পরিবর্তনটা মুখস্থ করবেন। আচ্ছা, হু এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম। টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েসের বি ভার্ব সমূহ, টেন্স অনুসারে দেখেন কোন টেন্সের কোন কোন বি ভার্ব আসে। প্রেজেন্ট টেন্সের কোনো একটা ভয়েস চেঞ্জকে যদি আমরা পরিবর্তন করতে চাই, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের, যেখানে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট থাকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ওইটাকে যদি পরিবর্তন করতে চাই, অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে চাই, তখন সাবজেক্টের পরে অ্যাম ইজ আর আসবে, প্লাস ভার্বের ভি3 আসবে, প্লাস অবজেক্ট আসবে। এটা উদাহরণ আমরা উপরে দেখে এসেছি, যেমন আইট রাইস, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য, আইট রাইস। এইটা যখন ভয়েস চেঞ্জ করব তখন কি হবে, এইটার ভয়েস চেঞ্জ করতে গেলে তখন হবে রাইস ইজ ইটেন বাই মি। কিভাবে বললেন, এইখানে দেখেন দেওয়া রয়েছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি3 প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা অ্যাক্টিভ ভয়েসে থাকে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। আর এইটাকে প্যাসিভ করতে গেলে তখন আসে সাবজেক্টের পর অ্যামবিং, ইজবিং, আরবিং, তারপর ভার্বের ভি3, তারপর অবজেক্ট। এটা মনে রাখবেন। এখানে এই চার্টটা কিন্তু একটু মুখস্থ করতে হবে। দেখেন একটা বড় চার্ট দিয়েছি। যদি বলি পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী কি হয়, অ্যাক্টিভে কি থাকে, সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 প্লাস অবজেক্ট। যেমন নুরি একটা বাক্য বলেছে আই এট রাইস, এটার ভয়েস চেঞ্জ কি হবে, রাইস অজ ইটেন বাই মি, রাইস অজ ইটেন বাই মি। তো এখানে সাবজেক্ট অনুসারে অজও হইতে পারে, ওয়ারও হতে পারে, তারপর ভার্বের ভি3, তারপর অবজেক্ট। সকল মডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, বি, গোয়িং টু, হ্যাঁ, অট টু, এরপর প্যাসিভ ভয়েসে শুধুমাত্র একটি বি ভার্ব যুক্ত করতে হয়। এটা আমরা নিচে উদাহরণ দেখতে পারবো। ক্যান দিয়ে যদি কোনো বাক্য বলি, যেমন আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, এইটার ভয়েস চেঞ্জ করতে গেলে কি হবে, দা ওয়ার্ক ক্যান বি ডান বাই মি, দা ওয়ার্ক ক্যান বি, ক্যান থাকলে ক্যান বি, অর্থাৎ মডাল থাকলে মডাল ভার্বের পরে একটা বি যোগ করে ভয়েস চেঞ্জ করা হয়। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মনে রাখবেন কথাটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই চারটি টেন্সের প্যাসিভ হয় না বললেই চলে, আমাদের এগুলো বেশি ব্যবহার করার দরকার হয় না। আচ্ছা, তারপরও আমরা এগুলো শেষের দিকে শিখবো। অ্যাক্টিভের গঠন সাবজেক্ট প্লাস ভার্বের অন, দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অ্যাক্টিভ প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট, আমরা সবাই জানি, একটা বাক্যও দিয়েছি, আইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, হি রিডস এ বুক ইজ রিটেন বাই হিম, ডু ইউ রিড দ্য বুক, ডাজ দ্য বুক রেড বাই ইউ, ডাজ হি হেট দেম, আর দে হেটেড বাই হিম। অর্থাৎ এইখানে বাক্য আপনাকে যেভাবে থাকবে, আপনাকে গঠন অনুসারে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে প্রথমে, তারপর অ্যামিজার প্লাস ভার্বের ভি3 প্লাস বাই, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। কি বলবে বলেন, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এগুলো কিন্তু একটু মনে রাখবেন কথাগুলো। অ্যাক্টিভ থেকে প্যাসিভে প্রাথমিক রুলটি সর্বদা মনে রাখতে হবে, যেখানে বলা ছিল প্যাসিভ করার ক্ষেত্রে অ্যাক্টিভের অবজেক্ট এর সাবজেক্ট প্লাস টেন্স অনুসারে বি ভার্ব প্লাস ভি3 প্লাস অতিরিক্ত অংশ বসানো লাগে। এখানে প্রত্যেকটার উদাহরণ কিন্তু এইভাবে দেওয়া হয়েছে। যেমন একটা বাক্য দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য যদি দেখাই, হি ইজ রাইটিং মি এ লেটার, সে আমাকে একটা চিঠি লিখিতেছে, হি ইজ রাইটিং মি এ লেটার। তাহলে এটার ভয়েস চেঞ্জ কি হবে, এখানে অবজেক্ট হচ্ছে এ লেটার, এটা প্রথমে নিয়ে আসতে হবে এ লেটার। এরপর আমরা জানি একটা বি ভার্ব বসে,
তো এ লেটারের পর ইজ বসেছে, এ লেটার ইজ, এরপর বিং বসবে। কেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম বিং, ইজ বিং, আর বিং বসে সাবজেক্টের পরে। তো এ লেটার অবজেক্ট ছিল, এটা সাবজেক্ট হয়ে গেল। এ লেটার ইজ বিং, এরপর ভার্বের ভি3 রিটেন, তারপর মি। এই মিটার কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ ওইটা হচ্ছে সাবজেক্টের মি না, ভার্বের ভিতরের সেন্টেন্সের একটা মি। এ লেটার ইজ বিং রিটেন মি, একটা চিঠি আমাকে লেখা হচ্ছে। কার দ্বারা? বাই হিম, তার দ্বারা। এ লেটার ইজ বিং রিটেন মি বাই হিম, তার দ্বারা আমাকে একটা চিঠি লেখা হচ্ছে, তার দ্বারা আমাকে একটা চিঠি লেখা হচ্ছে। মনে রাখবেন এই ধরনের বাক্য। দে আর প্লেইং টেবিল টেনিস, তারা টেবিল টেনিস খেলছে। কি হবে? টেবিল টেনিস ইজ বিং প্লেড বাই দেম, টেবিল টেনিস তাদের দ্বারা খেলা হচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন প্রণালী দেখি। অ্যাক্টিভের গঠনে থাকে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। আর প্যাসিভের গঠনে হয়ে যায় অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস হ্যাজ বা হ্যাভ এর সঙ্গে বিন প্লাস ভি3 প্লাস সাবজেক্টের অবজেক্ট। এই জিনিসটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। বারবার করা বলা হচ্ছে সাবজেক্টের অবজেক্ট কি আর অবজেক্টের সাবজেক্ট কি, এটা মনে রাখবেন। যদি বলা হয় কাজটি তার দ্বারা করা হচ্ছে, কি হবে বলেন তো? দা ওয়ার্ক ইজ বিং ডান বাই হিম, তার দ্বারা ভাত খাওয়া হচ্ছে। রাইস ইজ বিং ইটেন বাই হিম, রনির দ্বারা ফুটবল খেলা হচ্ছে। ফুটবল ইজ বিং প্লেড বাই রনি। হ্যাঁ, রিপনের দ্বারা গানটি গাওয়া হচ্ছে। এ সং ইজ বিং সাং বাই রিপন। এই বাক্যগুলো কিন্তু ভালো করে মনে রাখবেন। আচ্ছা, সময় নির্দেশক শব্দ যদি থাকে ফ্রেজ, যেমন নাও, টুডে, ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট ইয়ার, টুমরো, ইন 1971, ইন 1952, এএম, পিএম এটসেট্রা, শব্দগুলো প্যাসিভ ভয়েসে অবস্থান পরিবর্তন হয় না, অর্থাৎ এগুলোকে অতিরিক্ত অংশ হিসেবে প্রেপোজিশন বাই এর আগে বসানো যাবে না। যেমন ডিড হি মেট হার ইয়েস্টারডে, এই দেখেন এই যে ইয়েস্টারডে শব্দটা ওই জায়গায় থেকে যাবে, এর কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ডিড হি মেট হার ইয়েস্টারডে, সে কি গতকাল তার সাথে সাক্ষাৎ করেছিল? তাহলে এখানে প্যাসিভ ভয়েস কি হবে? ওয়াজ শি মেড। দেখেন এই যে ডিড, এখানে অনেকের প্রশ্ন থাকে, স্যার বাক্যটা তো বুঝলাম না। বাক্যটা ভালোভাবে একটু ভেঙে বুঝাই দেয়। ডিড হি মেট হার ইয়েস্টারডে, সে কি তার সাথে দেখা করেছিল গতকাল? তাহলে এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। আর পাস্ট ইনডেফিনিট টেন্সকে ভয়েস চেঞ্জ করতে গেলে এখানে এবং প্রশ্নবোধক করা হয়েছে। যদি বলা হয় আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, এটার ভয়েস চেঞ্জ কি হবে? রাইস ওয়াজ ইটেন বাই মি। যদি বলতাম ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম, তখন কি হবে? ভাত কি আমার দ্বারা খাওয়া হয়েছিল? ওয়াজ রাইস ইটেন বাই মি। এখানেও কিন্তু ইন্টারোগেটিভ রয়েছে, পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য। সে কি গতকাল তার সাথে দেখা করেছিল? আর প্যাসিভে কি হবে? তার দ্বারা কি গতকাল দেখা করা হয়েছিল? ওয়াজ শি মেট হিম বাই ওয়াজ শি মেট ওয়াজ শি মেট বাই হিম ইয়েস্টারডে। অর্থাৎ এই সময় নির্দেশক যে শব্দগুলো নাও, টুডে, ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট ইয়ার, টুমরো, বা কোনো যদি সাল তারিখ উল্লেখ থাকে, এগুলা কিন্তু কোনো পরিবর্তন হবে না, যেটা থাকবে সেটাই এখানে বসে যাবে। আচ্ছা, এখানে দেখেন আরো হুবহু যে নিয়মগুলো রয়েছে, এই নিয়মগুলো আপনাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে। আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন একটু দেখিয়ে দিলাম। প্রেজেন্ট পারফেক্ট এর গঠন, রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, রহিম তার বাড়ির কাজ সম্পন্ন করিয়াছে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটা প্রথমে আসবে। হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই রহিম, হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই রহিম, মনে রাখবেন ভালোভাবে। তো এই যে বাক্যটা বললাম রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, এইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আর এইটাকে যখন ভয়েস চেঞ্জ করলাম, তখন হোমওয়ার্কটা অবজেক্টের থেকে সাবজেক্ট করলাম। আর এখানে দেখেন বলা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট, অ্যাক্টিভে এরকম থাকে। আর প্যাসিভের গঠনে হয়ে যায় অবজেক্টের সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ এর পরে বিন বসবে, হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভার্বের ভি3 প্লাস সাবজেক্টের অবজেক্ট বসবে, প্লাস কি বসবে? সাবজেক্টের অবজেক্ট বসবে। যেমন রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, এখানের হোমওয়ার্কটা হচ্ছে সাবজেক্ট। আর এরপরে আমাকে প্রথম বাক্যে যেমন হ্যাজ ছিল, এখানে হ্যাজ বিন বসাতে হবে। ওই যে বলছে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসবে। হোমওয়ার্ক হ্যাজ বিন
কমপ্লিটেড বাই রহিম। হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই রহিম, অর্থাৎ রহিমের দ্বারা বাড়ির কাজ সম্পন্ন হইয়াছে। কি হয়েছে বলেন? সম্পন্ন হয়েছে। এখানে অ্যাক্টিভের গঠনে থাকে আমরা সবাই জানি সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। আর প্যাসিভের গঠন অনুসারে কি থাকে? অবজেক্টের সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ বিন প্লাস ভি3 প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এখানে দেখেন রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, রহিম হচ্ছে সাবজেক্ট আর হিজ হোমওয়ার্ক হচ্ছে অবজেক্ট। যখন প্যাসিভ ভয়েস করব তখন এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, আর এই রহিম সাবজেক্ট ছিল, এইটা অবজেক্ট হবে। এইটা কিন্তু দ্রুত ব্রেনে ক্যাচ করা অভ্যাস করতে হবে। কোনটা সাবজেক্ট একে কিভাবে অবজেক্ট বানাবো, আর কোনটা অবজেক্ট একে কিভাবে সাবজেক্ট বানাবো। আমি 3টা রুল দেখিয়ে দিয়েছি। আপনাদের জন্য বাড়ির কাজ থাকবে 3টা রুল: পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট। এইগুলা আপনারা বাড়ি বসে একটু প্র্যাকটিস করবেন। যারা যেটা না পারবেন সেটা আমার জন্য রেখে দিবেন, পরবর্তী ক্লাসে আমি ওইটা দেখাই দিব। এখন আমরা অন্য কোনো প্রশ্নের দিকে আগে আগাবো না, আমরা এই সেন্টেন্স ট্রান্সলেশন ডে কত ছিল সেইখান থেকে আমরা একটু করব। হাসনা আপা বা ইসরাত জাহান, আপনারা কি একটু বলবেন যে কোথায় ছিল আমার ইয়েটা? হুম, হ্যালো, এই তো বাড়ি কি আছে। হুম, আচ্ছা, এটা কেউ কেউ একটু বলতে পারবেন প্লিজ? শুনতে পাচ্ছেন স্যার? হুম হুম, শোনা যাচ্ছে, বলেন। স্যার, হুম, স্যার কি বলছিলেন বুঝতে পারি নাই স্যার। বলছি যে আমি আবারও দেখাই, দেখেন এই যে বাক্যগুলা এখন আমাদের কোন কোন জায়গায় ছিল, মানে সেন্টেন্স ট্রান্সলেশন ডে 1-2 আমরা কোথায় প্র্যাকটিস করতেছিলাম, প্যাসেজ গুলাও করবো। 11, থ্যাংক ইউ থ্যাংক ইউ। 11 সবাই বলবেন, দেখেন পড়াটা দিয়ে রাখছে, আগামীকাল থাকবে 12 আগামী ক্লাসে। 11টা আজকে সবাই পড়া দিবেন, হ্যাঁ, একেবারে উপরে সিরিয়াল থেকে আমরা সবাই পড়াটা দিব। আর আগামী ক্লাসে আমরা 12টা রেডি করে রাখবেন। এটা হচ্ছে 9, এটা 10, এটা 11। দেখেন আমি এখনো চিঠিটা লিখিনি, আমি এখনো চিঠিটা লিখিনি, তাই না? এখান থেকে বলবেন, একেবারে প্রথমে রয়েছেন কে দেখি, একজন মনে হয় লিভ নিয়ে চলে গেছে, হাসনা আপা, আপনি একটু বলেন প্রথম থেকে। না, উপরের থেকে বলুক, হাসনা আপা আপনি বলুন। আমি এখনো চিঠিটা লিখিনি, আব্বা টাকা পাঠায়নি, বলেন। বলবো? হ্যাঁ বলেন আপা, আপনাকে বলছি। দেখতে পাচ্ছি না। কেন, স্ক্রিন তো দেখা যাচ্ছে, অন্যরা দেখতে পাচ্ছেন? না, স্ক্রিন দেখা যাচ্ছে। স্যার দেখতে পাচ্ছি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। সবাই দেখতে পাচ্ছে, আপা দেখতে পাচ্ছে না? আচ্ছা আপা আপনি লিভ নিয়ে আবার জয়েন দেন, দেখবেন দেখতে পারবেন। সবাই দেখতে পাচ্ছে এখন আসছে স্যার। আচ্ছা বলেন, বলেন আমি এখনো চিঠিটা লিখিনি। আমি এখনো চিঠিটি লেখিনি। আপা টাকা পাঠায়নি। মতিন এখনো পৌঁছায়নি। তুমি এখনো পড়া শেখোনি। আমি এখনো যাইনি। সে এখনো খায়নি। শীত এখনো শুরু হয়নি। স্যার পরে স্টেজ দেন স্যার পরে। হ্যাঁ, 7 নম্বর পর্যন্ত পড়তে পারছি স্যার, আর তো দেখতে পাইনি। প্রিয়া এখনো আসেনি। স্যার আমি বলি স্যার। বলেন বলেন, আপনি প্রথম স্যার থেকে একটু বলেন। উপরে। প্রথম থেকে বলেন, শোনেন একজন বলছে, অপরজন ভুলগুলো ধরার চেষ্টা করবেন, বলেন। ডে 11, আমি এখনো চিঠিটা লিখিনি। আই ডিডন্ট রাইট দ্য লেটার ইয়েট। বাবা এখনো টাকা পাঠায়নি। ফাদার হ্যাজন্ট সেন্ট মানি ইয়েট। যতীন এখনো পৌঁছায়নি। যতীন হ্যাজন্ট অ্যারাইভড ইয়েট। তুমি এখনো পড়া শেখনি। ইউ হ্যাভেন্ট লার্ন টু রিড ইয়েট। আমি এখনো যাইনি। আই হ্যাভেন্ট গন ইয়েট। সে এখনো খায়নি। হি হ্যাজন্ট ইটেন ইয়েট। শীত এখনো শুরু হয়নি। উইন্টার হ্যাজন্ট বিগান ইয়েট। প্রিয়া এখনো আসেনি। প্রিয়া হ্যাজন্ট কাম ইয়েট। রানী এখনো বইটি কিনেনি। রানী হ্যাজন্ট বট দ্য বুক ইয়েট। আচ্ছা এটা সে নেগেট, এটা এখনো এটা ঘুমায়নি। হি এটা হ্যাজন্ট স্লিপ। হ্যাঁ, হুম, বলেন।
সে এখনো ঘুমায়নি, হি হ্যাজন্ট স্লিপড ইয়েট। আপনারা ব্যাপারটা বুঝেননি, ইউ হ্যাভেন্ট আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার। তোমার বাবা হ্যাঁ, এটা বলেন, কি বলছেন? এটা হবে স্যার ইউ হ্যাভেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। ইউ হ্যাভেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, কোন বাক্যটা যেন, কয় নাম্বার? এটা হচ্ছে 11 স্যার। 11 নাম্বার। আপনারা 11। ব্যাপারটা বোঝেননি। হ্যাঁ, আপনারা ব্যাপারটা বোঝেননি। ইউ হ্যাভেন্ট আন্ডারস্টুড হবে, হ্যাভ নট দিলে আন্ডারস্ট্যান্ড হবে না, আন্ডারস্টুড V3 দিতে হবে। হুম আন্ডারস্টুড হুম দ্য ম্যাটার। হুম তোমার বাবা কি টাকা পাঠিয়েছে? হুম হ্যাজ ইউর ফাদার সেন্ট মানি? না, হ্যাজ ইওর ফাদার হয় না, ইউ দিলে হ্যাজ বসে না, হ্যাভ হবে। হ্যাভ ইওর ফাদার সেন্ড মানি, বুঝতে পেরেছেন? হ্যাভ হবে, হ্যাভ ও সরি স্যার, হ্যাভ এটা আবার হবে। লিখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাজ হ্যাঁ। ইউর ফাদার সেন্ট মানি? আচ্ছা, থ্যাংক ইউ, অনেক ভালো বলেছেন, অনেক ধন্যবাদ। রাজু ভাইয়া বলবেন, রাজু ভাইয়া প্রথম থেকেই বলবেন। হ্যাঁ বলেন, আমি এখনো চিঠিটা লিখিনি। এটা লিখিনি। আই হ্যাভেন্ট রিটেন দ্য লেটার ইয়েট। আব্বা টাকা পাঠায়নি। ফাদার হ্যাজ নট সেন্ট দ্য মানি। মতিন এখনো পৌঁছায়নি। মতিন হ্যাজেন্ট অ্যারাইভড ইয়েট। তুমি এখনো পড়া শেখোনি। ইউ হ্যাভেন্ট লার্ন দ্য লেসন। আমি এখনো যাইনি। আই হ্যাভ নট গন ইয়েট। ইয়েস, এই ইয়েট ব্যবহার করতে হবে। থ্যাংক ইউ, বলে যান, হচ্ছে। তারপরে স্যার, সে এখনো খায়নি। হি হ্যাজেন্ট ইটেন ইয়েট। শীত এখনো শুরু হয়নি। উইন্টার হ্যাজেন্ট স্টার্টেড ইয়েট। প্রিয়া এখনো আসেনি। প্রিয়া হ্যাজেন্ট কাম ইয়েট। আচ্ছা, তারপর আরো বলেন, সবগুলোই আপনার কারেক্ট হচ্ছে, বলেন। সে এখনো ঘুমায়নি। হি হ্যাজেন্ট স্লিপড ইয়েট। রানী এখনো বইটা কিনেনি। রানী হ্যাজেন্ট বট দ্য বুক ইয়েট। হুম আপনারা ব্যাপারটা বোঝেননি। হুম ইউ হ্যাভেন্ট আন্ডারস্টুড দ্য ম্যাটার। তোমার বাবা কি টাকা পাঠিয়েছেন? ইয়োর ফাদার। তোমার তোমার বাবা কি বাবা কি টাকা টাকা পাঠিয়েছেন? দেখেন, আমি এখানে আপনাদের এই যে এই বাক্যটা আপনি থেমে গেছেন না বা বেঁধে যাচ্ছে, এটা কখনো আর সমস্যা হবে না। একটা সূত্র 1 মিনিটে একটু শিখে রাখেন। তোমার বাবা কি টাকা পাঠিয়েছেন, এই বাক্যটা হচ্ছে ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক বাক্য। তো এই বাক্যকে যখন আপনি এই বাক্যটা ট্রান্সলেট করবেন, এখানে একই সঙ্গে আপনাকে 4টা বাক্য আমি শিখাই দিচ্ছি। 4টা বাক্য, এটা ইন্টারোগেটিভে আছে। এটা আমরা প্রথমে অ্যাফার্মেটিভ করব, তারপর নেগেটিভ করব, তারপর ইন্টারোগেটিভ শিখবো, তারপর নেগেটিভ ইন্টারোগেটিভ। 4টা শিখবো মাত্র 1 মিনিটে। 4টা শিখবো 1 মিনিটে। কিভাবে দেখেন, এখানে বলা হচ্ছে যে তোমার বাবা কি টাকা পাঠিয়েছেন, এই বাক্যটা যদি আমি অ্যাসার্টিভ করি, অ্যাসার্টিভের বাংলা বাক্যটা হবে তোমার বাবা টাকা পাঠিয়েছেন। কি হবে? তোমার বাবা টাকা পাঠিয়েছেন। আচ্ছা, এইখানে এই বাক্যটা আমরা সবাই জানি, এইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য। এটা হবে ইওর ফাদার হ্যাজ, ইওর ফাদার হ্যাজ, হ্যাঁ সেন্ট। তো দেখেন, আমরা জানি SEND, এই সেন্ড মানে হচ্ছে পাঠানো, সেন্ড। আর এর V2 এবং V3 কি হবে জানেন? SENT, সেন্ট। হ্যাঁ, আর আধুনিক কিছু গ্রামারে আমরা এমনটিও দেখতে পাচ্ছি, SENDED, সেন্ডেডও হয়, কিন্তু আমরা এইটা ধরে নিব মাঝখানে, যেটা V2 এবং V3 হচ্ছে সেন্ট। তো যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা কিন্তু সেন্ট ব্যবহার করব। অর্থাৎ ইওর ফাদার হ্যাজ সেন্ট মানি, তোমার বাবা টাকা পাঠিয়েছে। যদি বলি তোমার বাবা টাকা পাঠায়নি, সবাই ভালো করে লক্ষ্য করেন, তখন হবে ইওর ফাদার হ্যাজ নট সেন্ট মানি। ইওর ফাদার হ্যাজ নট সেন্ট মানি, তোমার বাবা টাকা পাঠায়নি। আর যদি বলি তোমার বাবা কি টাকা পাঠিয়েছে, এখানে একটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে জানি, যে কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বকে সবার প্রথমে আনলে ওই বাক্যটা প্রশ্নবোধক হয়ে যায়। তোমার বাবা কি টাকা, তোমার বাবা টাকা পাঠিয়েছে। ইওর ফাদার হ্যাজ সেন্ট মানি, নেগেটিভ হবে কি? ইওর ফাদার হ্যাজ এর পরে একটা নট দিলে বাক্যটা নেগেটিভ হয়। অক্সিলারি ভার্বের পরে নট দিলে বাক্যটা নেগেটিভ হয়। দেখেন, এই কথাটা আমি বলে আসছি, বলতেছি অন্তত আরো 10টা ক্লাস আগে থেকেই। এই কথাগুলো আপনারা মনে রাখবেন। এই সামান্য সামান্য কথাগুলো যদি ব্রেনে রাখতে পারেন, অনেক কাজে দেবে, অনেক নতুন নতুন বাক্য তৈরি করতে পারবেন। অর্থাৎ কোনো বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে বাক্যটাকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করা খুবই সহজ। কিভাবে? ইওর ফাদার হ্যাজ সেন্ট মানি,
এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ। তো এই বাক্যটাকে আমরা কিভাবে নেগেটিভ করব? হ্যাজ এর পরে নট দিব, অক্সিলারি ভার্বের পরে নট দিব। ইওর ফাদার হ্যাজ নট সেন্ট মানি, তোমার বাবা টাকা পাঠায়নি। তুমি ভাত খাওনি, ইউ হ্যাভ নট ইটেন রাইস। তুমি স্কুলে যাওনি, ইউ হ্যাভ নট গন টু স্কুল। বাবা বাড়ি আসেনি, ফাদার হ্যাজ নট কাম হোম। আর এই যে বাক্যটা বললাম যে তোমার বাবা টাকা পাঠায়নি, ইওর ফাদার হ্যাজ নট সেন্ট মানি, তোমার বাবা কি টাকা পাঠিয়েছে? 12 নম্বরে যেটা লেখা রয়েছে এবার সেটা দেখেন, তোমার বাবা কি টাকা পাঠিয়েছেন? তাহলে হবে হ্যাজ ইওর ফাদার সেন্ট মানি, হ্যাজ ইওর ফাদার সেন্ট মানি। এটা আপনি জানেন, আপনি পারতেন, কিন্তু একটু সময় দিলে হয়তো পারতেন, তাই না? কিন্তু এটা তো পরীক্ষার হলে তো সময় থাকবে না, আমাদেরকে এগুলো দ্রুত বলার বা লেখার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এই বাক্যগুলো বাসায় বলবেন, ঘন ঘন বলবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন এই জায়গাগুলো থেকে আপনি নিজেকে মানে উত্তরণ ঘটাতে পেরেছেন। তোমার বাবা কি টাকা পাঠিয়েছেন? হ্যাজ ইওর ফাদার সেন্ট মানি। আর এটা নেগেটিভ ইন্টারোগেটিভ যদি বলি, তোমার বাবা কি টাকা পাঠায়নি, তখন হবে হ্যাজেন্ট ইওর ফাদার সেন্ট মানি। হ্যাজেন্ট ইওর ফাদার সেন্ট মানি, SENT সবসময় সেন্ট থাকবে, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্যকে অ্যাফার্মেটিভ, সেখান থেকে নেগেটিভ, সেখান থেকে ইন্টারোগেটিভ, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতেছি, ঠিক আছে? এইগুলো একটু মনে রাখবেন আপনারা। আচ্ছা, তারপর দেখেন, তিনি কি আমাকে ডেকেছেন? এখান থেকে বলেন, রাজু ভাইয়া বলে যান। ডিড হি কল মি। হুম তারপর তুমি কি খবরটি শুনেছো? হুম হ্যাভ ইউ হেয়ার্ড দ্য নিউজ। হুম সে কি রচনাটি লিখেনি? হ্যাজেন্ট হি রিটেন দ্য কম্পোজিশন। তুমি কি সাপটি মারো নাই? হ্যাভ নট ইউ কিল্ড দ্য স্নেক। তুমি কি তাকে দেখো নাই? হ্যাভেন্ট ইউ সিন হিম। দেখা যাবে। আচ্ছা, ধন্যবাদ। অনেকগুলো বলেছেন, আপনার অধিকাংশ বাক্যই কারেক্ট হয়েছে, আপনার প্রোনাউন্সিয়েশন গুলো খুব ক্লিয়ার। এভাবে প্র্যাকটিস করবেন। আর এখন একটু আমরা প্র্যাকটিক্যালি আসবো, অর্থাৎ প্রেজেন্টেশন নিব বিভিন্ন বিষয়ের উপরে। এখন মিতা আপা একটু বলবেন, আপা ফ্রি আছেন আজকে? বলতে পারবেন এই বাক্যগুলো? শেষের দিকের বাক্য কয়েকটা বলেন তো মিতা আপা। হুম আই উইল ট্রাই ভাইয়া। ইয়েস, আপনি এখান থেকে বলেন। আপনি একটু অসুস্থ নাকি মানসিক ভাবে? কিছু একটা বোঝা যাচ্ছে, আজকে তেমন কথা বলছেন না। শারীরিক ভাবে না মানসিক ভাবে, যাই হোক, আপনি সুস্থ হয়ে যান। এইখান থেকে পড়েন 14 নাম্বার থেকে, তুমি কি খবরটি শুনেছো? আমি প্রথমে অ্যাফার্মেটিভ করব, হ্যাঁ, তারপরে অবশ্যই আমি অবশ্যই, ধন্যবাদ, এইভাবেই করেন। আপনি অ্যাফার্মেটিভ না, আপনি চারটাই বলেন। তুমি খবরটি শুনেছো, তুমি খবরটি শোনোনি, তুমি কি খবরটি শুনেছো, তুমি কি খবরটি শোনোনি। হুম তুমি কি তুমি খবরটি শুনেছো, এটা হলো অ্যাফার্মেটিভ। হুম ইউ ইউ হ্যাভ এ নিউজ, হুম এটা কি হয়েছে ভাইয়া? বাক্যটা বলেন, কয় নাম্বার? 14। ইয়েস। হ্যাঁ, তুমি খবরটি শুনেছো, ইউ হ্যাভ হার্ড দ্য নিউজ, হেয়ার্ড, হ্যাঁ, অথবা লিসেন্ড দিলি হয়, তো এখানে হ্যাঁ হেয়ার। হ্যাঁ, আমি আমি বলেছি তুমি খবরটি শুনেছো, আমি অ্যাফার্মেটিভটা বলেছি, আমি ইন্টারগেটিভটা বলিনি। যাই হোক, অ্যাফার্মেটিভ হবে ইউ ইউ হ্যাভ হ্যাভ হেয়ার্ড দ্য নিউজ। ইউ হ্যাভ হুম হেয়ার্ড দ্য নিউজ। ইয়েস, এবার ইন্টারোগেটিভ বা নেগেটিভটা বলেন এখন। ইউ হ্যাভ নট হেয়ার্ড দ্য নিউজ। নিউজ। যদি এটা ইন্টারগেটিভ করি, হ্যাভ ইউ হেয়ার্ড দ্য নিউজ। হুম হয়েছে হয়েছে আপা, হয়েছে, তারপরেরটা বলেন। সে কি রচনাটি লিখেনি? হুম সে রচনাটি লেখেনি। তাহলে এটা অ্যাফার্মেটিভে হি আসেন, সে রচনাটি হ্যাজ লিখেছে। নট হ্যাঁ হি হ্যাজ নট রোটেন এ লেটার। আপা, এখানে আমি সামান্য একটু কথা বলি, দেখেন, এখানে বলতেছি কি, সে কি রচনাটি লেখেনি, অর্থাৎ এটা কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ, মানে প্রশ্ন না বোধক। তাহলে এইখানে সে রচনাটা লিখেছে, হি হ্যাজ রিটেন দ্য লেটার। আর সে কি রচনাটি লেখেনি, তখন ওই যে হ্যাজ নামক যে অক্সিলারি ভার্ব, ওইটাকে প্রথমে আনতে হবে এবং ওর সাথে নট দিতে হবে। কেন দিতে হবে? কারণ বাক্যটা নেগেটিভ ইন্টারোগেটিভ। অর্থাৎ হ্যাজেন্ট হি রিটেন দ্য লেটার। বুঝতে পেরেছেন? শতভাগ বোঝেননি, আবার একটু বুঝাই। সে কি রচনাটি, এইটা হ্যাঁ, দেখেন। বুঝেছি, আসলে প্র্যাকটিস করিনি তো সেই জন্য মনে হয় যাই হোক, পাইনি। তবে এরকম আপা এই একটু ইউটিউব প্র্যাকটিস তো করবেন। দেখেন, শুনছি এখানে আমার যারা ক্লাস বুঝেছি। করছেন, যারা ক্লাসে রয়েছেন, আমি সবার কাছে অনুরোধ করব, ঈদের ভিতরেও যদি ক্লাস করতে চান, আসলে ক্লাস করতে পারবেন না মনে হয়, তারপরও যদি করতে চান, কেউ যদি ফ্রি থাকেন আমাকে বলবেন, আমি ক্লাস নিব। কেন জানেন? কারণ ঈদের সময় সবার ছুটি থাকবে।
সবাই বাসায় থাকবেন। যদি মনে করেন রাত্রে 9টা 10টার দিকে স্যারের সঙ্গে ক্লাস করব, তো আমাকে বলবেন, আমিও আপনাদের ঈদ ঈদ আনন্দ ভাগাভাগি করে নিব, ঠিক আছে? এখানে এই যে মিতা আপা বলছে ভাইয়া সময় পাই না। হ্যাঁ, তো আমি এগ্রি আছি। আর আমার একটা রিকোয়েস্ট ছিল ভাইয়া। বলেন, এখন বলবেন না হোয়াটসঅ্যাপে উম, বলবেন? যে এখনই বলি, এটা অতটাই না, যেহেতু এখন বলেন বলেন। 9টা বেজে গেছে আমাদের। যেহেতু আমরা আজকে এখানে 9জন পার্টিসিপেন্ট, এখানে আপনাকে মানে ডাবল দেখেছে 7জন। আমাদের যদি আমরা 5 মিনিট করেও এখানে প্র্যাকটিসের সুযোগটা পেতাম, তাহলে মনে হয় আমাদের আমি তো জন্য এইটাই স্টুডেন্ট প্র্যাকটিস একটু করাচ্ছি। এই তাড়াতাড়ি। যে দেখেন আপনি বাক্যগুলো বলছেন, এটাও তো অনকাইন্ড অফ প্র্যাকটিস। আর আপনি চাচ্ছেন যে যে কোনো বিষয়ের উপরে আপনি কথা বলবেন ইংলিশে, তাই তো? মানে ওই প্র্যাকটিসটা। হ্যাঁ, কথা বলাটা, জি ভাইয়া। আমরা যেহেতু এই যে জড়তাটা মানে একটা কাটিয়ে ওঠার ইয়াটাই, যত আমরা বলবো তত আমাদের জন্য ভালো হবে। কেন প্রত্যেকে যদি আমরা 5 মিনিট করে ভুল বলি শুদ্ধ বলি যদি বলতে পারতাম, তাহলে মানে আমাদের জন্য একটু বেটার হতো। আপা এটা আমার অবশ্যই আপনার ওপিনিয়ন, সঙ্গে আমি একমত। আপনার দেখেন আমি আজকে ক্লাসটা এখনো শেষ করবো না, আরো 10-15 মিনিট থাকছি, যদিও 9টা বেজে গেছে, কিন্তু আমি চাচ্ছিলাম যে আজকে এইটা আরো 2-1 জন বাকি আছে, তাদের কাছ থেকে এই কথাগুলো ট্রান্সলেশনের ইংলিশ গুলো শুনে তারপরে আপনার ওই জায়গায় যাব। আরেকটা পয়েন্ট হচ্ছে কি, দেখেন এই কথাগুলো আপনার বলতে গিয়ে কিন্তু একটু বেঁধে বেঁধে যাচ্ছে, সময় লাগছে, একটু থমকে দাঁড়াতে হচ্ছে, কোনো ওয়ার্ড হয়তো জানতেছি না, তাই না? এই যে বাক্যটাই ধরলাম যে সে কি রচনাটি লেখেনি, এটা আপনি কিন্তু সঠিকভাবে বলতে পারেননি। এখন এই কথাগুলোই যদি আমরা না বলতে পারি, এই জায়গাটা যদি আগে কাভার না করি, তাহলে কিন্তু আমরা ওই যে আপনি কথা বলতে চাচ্ছেন যে কোনো বিষয়ের উপর, যে বাস স্ট্যান্ড, বুক ফেয়ার বা ডেইলি অ্যাক্টিভিটিস বা যে কোনো বিষয়, তো আগে এই বাক্যগুলো শেখেন, টেন্সের এইগুলো একটু ক্লিয়ার করেন। এই জায়গাটা ক্লিয়ার করলে ওই জায়গাটা অটোমেটিকলি ক্লিয়ার হবে। দেখেন এখানে আমি একটা ভালো উদাহরণ হ্যাঁ, টানতে আমাদের পারি। যদি কোনো একটা টপিক, যেমন এর আগে আপনি যেটা করতেন, আমাদের একটা টপিক ছিল, এটা আমরা উপস্থাপনা করতাম, এটাও মনে হয় এটার পাশাপাশি দিলে আমাদের জন্য ভালো হয়। যে একটা টপিক দিয়ে দিলেন, তার উপরে আমরা প্রেজেন্টেশন দিলাম 2 মিনিট 3 মিনিট করে। টপিকস তো আমি দেই, কিন্তু আমার যদি মনে না থাকে কোনো ক্লাসে কোনোদিন, আপনারা একটু চেয়ে নিবেন, পরবর্তীতে হোয়াটসঅ্যাপে বললে আমি আবার গ্রুপে লিখে দিতে পারি। একটা গ্রুপে, মানে আপনাদের এই গ্রুপে দিলে সবাই পেয়ে যাবে। হয়তো 2-1 দিন আমার মনে থাকে না, অনেক ব্যস্ত থাকে, তো একটু স্মরণ করাই দিবেন। আগামী ক্লাসের টপিকসটা আমি আজকে এখনই দিয়ে দেই। আগামী ক্লাসের টপিকসটা থাকবে আ প্লেস ইউ নো, অথবা এ প্লেস ইউ ওয়েন্ট, বা হিস্টোরিক্যাল প্লেস ইউ ভিজিটেড, এমন একটা জায়গা যেটা তুমি হ্যাঁ, পরিদর্শন আমাদের করেছিলে। দুটো ছিল। হিট ওয়েভারের পরে উপরে একটা দেয়া ছিল, ওটা মনে হয় আমরা প্রেজেন্টেশন আচ্ছা, তা ওইটা দেয়া আজকে আমরা একটু হয়নি বলি, হিট ওইটা ওয়েভারের। আজকে বলি, হ্যাঁ ওইটা আজকেই বলি, মানে উপস্থিত মতে যে যতটুকু পারবেন ওইটাই বলবেন। তো আপনি এখানে বাক্যগুলো বলেছেন, এখন দেখি ইসরাত জাহান আর হাসনা আপা 2জন বলে শেষ করুক, তারপর আমি ওই প্রেজেন্টেশনটা নিব। ইসরাত জাহান, আপনি একটু বলেন প্লিজ, এই বাক্যগুলো এখান স্যার থেকে বলেন। আমাকে ভার্বের দিয়ে শিখতে হবে স্যার। আমি তো এই এটা কোন টেন্সে আছে সেটার স্ট্রাকচার জানি না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এইটা কোন? আমার ব্যাপারটা। আচ্ছা, এইটা দেখেন, এই যে সব বাক্যগুলো এখানে যতটা বাক্য বলছি সবই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীটা কি হয় আমরা সবাই জানি, এস ইউবি, সাবজেক্ট। সাবজেক্টের পরেই কিন্তু কি বসাতে হয় বলেন তো? একটা অক্সিলারি ভার্ব বসাতে হয়, সেটাকে বলে হ্যাজ অথবা হ্যাভ। হ্যাজ অথবা হ্যাভ, মনে রাখবেন এটা, হ্যাজ অথবা হ্যাভ, HAVE। সাবজেক্টের পরে এটা বসাতে হয়, একটা বাক্য লিখে দেখাই দিব। তারপর কি বসাতে হয়? তারপর বসাতে হয় ভার্বের V3। তারপর বসাতে হয় ভার্বের V3, যেমন আই হ্যাভ ইটেন। আর এরপর বসাতে হয় অবজেক্ট, OBJ, অবজেক্ট। অর্থাৎ একটা বাক্য করি, দেখেন, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আমি কি খেয়েছি? আমি ভাত খেয়েছি। তাহলে এখানে আই কি? সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব বসেছে কি? হ্যাজ বা হ্যাভ। তারপর ভার্বের V3 বসেছে কি? ইট, এর V3 হচ্ছে ইটেন, আই হ্যাভ ইটেন। আর অবজেক্ট হচ্ছে রাইস। এখানে দেখেন সে কি একটি রচনা লেখেনি, এই সব বাক্যটা আপনি বাদ দেন, এটার অ্যাফার্মেটিভ লেখি। এর অ্যাফার্মেটিভটা কি হবে? সে একটা রচনা লিখেছে। তাহলে আমার এই সূত্র দিয়ে আপনি মিলান তো, ওই বাক্যটা দেখি মেলে কিনা। সে একটা রচনা লিখেছে, সাবজেক্ট কি? হি। তারপর হ্যাজ বা হ্যাভ দিবেন, হি এর পরে হ্যাজ বসে না হ্যাভ বসে? হ্যাঁ, হ্যাজ, থ্যাংক ইউ, হি হি হ্যাজ। হ্যাজ। হি হ্যাজ। এরপর ভার্বের V3 হবে, তাহলে রচনাটি লেখা, তাহলে লেখা ইংরেজি কি? রাইট। আর রাইট ভার্বের V3 কি হবে? রিটেন। রোটেন না, রিটেন বলতে হবে। হি হ্যাজ রিটেন। আর এখানে অবজেক্ট কি? রচনা, তাহলে হি হ্যাজ রিটেন দা এসে বা অ্যান এসে, সে একটা রচনা লিখেছে। আর যখন এইটা করব, সে কি একটি রচনা লেখেনি, তখন ওই অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করে ওইটা সবার প্রথমে আনতে হবে, অর্থাৎ হ্যাজেন্ট হি রিটেন দ্য লেটার। হ্যাজেন্ট হি রিটেন দ্য লেটার, সে কি রচনাটি লেখেনি? অর্থাৎ আপনি যদি
একটা টেন্সের একটা গঠন প্রণালী ভালোভাবে জানেন, ওই টেন্স দিয়ে আপনি পৃথিবীতে যত বাক্য আছে ওই টেন্সের অধীনে সব করতে পারবেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা গঠন প্রণালী আপনাকে দেখাই দিলাম, যে প্রথমে সাবজেক্ট বসে, তারপর হ্যাজ বা হ্যাভ বসে, তারপর ভার্বের V3 বসে, তারপর অবজেক্ট বসে। এই নিয়ম ব্যবহার করে আপনি এইটাও করতে স্যার পারেন। স্যার এখানে একটা না, বলেন। স্যার হুম, বলেন বলেন। আপনি যে বলছেন সে কি রচনাটি, স্যার হুম আপনি যে বলছেন সে কি রচনাটি লেখেননি, হুম এখন বললেন না হ্যাজেন্ট হি রিটেন দ্য লেটার, হুম লেটার তো হবে না স্যার, এসে হবে না, এসে হবে, এসে ওটা হবে আমার না। স্লিপ অফ দ্য টাং, হ্যাঁ আমি ভুল বলেছি, ওটা এসে হবে। এসে মানে রচনা। হ্যাজেন্ট হি রিটেন দ্য হ্যাঁ এসে বা ওটা অ্যান এসে, ওখানে এসে দা, দিতে হবে। হ্যাঁ রিটেন দ্য এসে, আর যদি এখানে হ্যাঁ চিঠি হ্যাঁ চিঠি থাকতো, সে কি চিঠিটি লেখেনি, তখন এখানে হ্যাঁ লেটার হ্যাঁ হতো। letter, লেটার হতো, হ্যাঁ। হ্যাঁ দেখেন, তুমি কি সাপটি আমি মারো বুঝতে নাই? পারছি। ইসরাত জাহান, এটা আপনি নিজে নিজে করেন তো। তুমি কি সাপটি মারো নাই, এই বাক্যটা আপনি আগে অ্যাফার্মেটিভে করেন, তুমি সাপটি মেরেছো। এই সূত্র অনুসারে করবেন। সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, তারপর ভার্বের V3, তারপর অবজেক্ট। তুমি সাপটি মেরেছো, এটা বলেন। হুম, ইউ কিল্ড, সরি, একটু- ইউ হ্যাঁ, হ্যাভ, ইউ হ্যাভ কিল্ড, একটু ইউ ঠিক হ্যাভ আছে, বলেন ইউ হ্যাভ কিল্ড দ্য স্নেক। কিল্ড, ইউ হ্যাভ কিল্ড দ্য স্নেক, তুমি সাপটি মেরেছো। আর যদি বলি তুমি সাপটি মারোনি, তখন হবে ইউ হ্যাভ নট হ্যাভেন্ট কিল্ড কিল্ড, দ্য স্নেক। ইউ হ্যাভ নট কিল্ড দ্য স্নেক। যদি বলি তুমি কি সাপটি মেরেছো, হ্যাভ ইউ কিল্ড দ্য স্নেক। ডোন্ট কিল তুমি দ্য কি স্নেক, সাপটি মেরেছো, হ্যাভ ইউ কিল্ড দ্য স্নেক। তুমি কি সাপটি মারোনি, হ্যাভেন্ট ইউ কিল্ড দ্য স্নেক। এই যে দেখেন এই বাক্যটা, তুমি কি সাপটি মারো নাই, আপনি আপনার জুনিয়রকে বলছেন যে আমি ঘরের ভিতরে একটা সাপ দেখেছি, তুমি কি সাপটি মেরেছো, বা তুমি কি সাপটি মারো নাই এখনো, হ্যাভেন্ট ইউ কিল দ্য স্নেক। দেখছেন? আচ্ছা, তো এইভাবে এই বাক্যগুলো আপনারা তো বাড়িতে প্র্যাকটিস করেন না। এখানে ইসরাত জাহান আপা, আপনাকে বলছি, এই বাক্যগুলো আপনি একটু রেকর্ড করবেন, করে আমার হোয়াটসঅ্যাপের সঙ্গে একটু যুক্ত থাকেন প্লিজ। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আগের দিন দিয়েছিলাম। আপনি যে ডে ওয়ানের আমাদেরকে যে ছিলেন, আমি হ্যাঁ, ওখানে করে রাখছি স্যার, আচ্ছা আমার করবেন না, বইটা শুধু করে পড়তে রাখলে হবে না, আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার কাছে আছে নাকি দিব? আপনি আমার হোয়াটসঅ্যাপে একটু জি যোগাযোগ স্যার। করেন তো। আপনি আপনার এই যে সমস্যাগুলো টেন্স, এটা আমি স্পেশালি আপনাকে একটা ক্লাস নিয়ে 1.5-2 ঘন্টার একটা বড় ক্লাস নিব, নিয়ে টেন্সের সমস্যাটা আপনার সমাধান করে দিব। তাহলে আপনি এনাদের সঙ্গে ওকে এক হয়ে যেতে পারবেন, লেভেলটা এক করে দিব, ঠিক আছে? আমি আমার হোয়াটসঅ্যাপ স্যার, নাম্বার আছে, আপনার কাছে আছে নাম্বার? জি স্যার, হ্যাঁ, হ্যাঁ আছে। তো আপনি এই হ্যাঁ ক্লাস শেষে আমাকে একটু নক দিয়েন যে স্যার আমি ইসরাত, এটা লিখে একটু নক দেন। আমি আপনার এই টেন্সের সমস্যাগুলো একটা ক্লাসের মাধ্যমে সমাধান করে দিব, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, একটু নক দিয়েন। আচ্ছা দেখেন, মিতা আপা যে কথাটা বলছিল, আজকে ভয়েস চেঞ্জ এবং এই যে ট্রান্সলেশন আমরা করলাম, এখন আমাদের একটা পড়া ছিল হচ্ছে স্কোরসিং হিট অফ দ্য সান, অর্থাৎ সূর্যের অধিক মাত্রায় তাপ। আমি এই মুহূর্তে খুলনাতে অবস্থান করছি, আমার দেশের বাড়ি, আমার গ্রামের বাড়ি। তো আজকে আমি একটু আমার শহরে গিয়েছিলাম। তো এত পরিমাণে তাপ, যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এখন এইটার উপরে আমাদেরকে কথা বলতে হবে যে এই তাপ হওয়ার কারণ কি, এইটাতে আমরা কিভাবে উত্তরণ ঘটাতে পারি, এই তাপের ভিতরে অতিরিক্ত রোদ বা গরমের ভিতরে আমাদের কিভাবে চলাফেরা করা উচিত, বাচ্চাদের বা বয়স্ক ব্যক্তিদের কিভাবে থাকা উচিত, বা আমরা কিভাবে এই অতিরিক্ত গরমে সুস্থ থাকতে পারি, কতটুক পানি পান করতে হবে। হুম, তারপর আমরা এই যে অতিরিক্ত তাপমাত্রা দিনের পর দিন বছরের পর বছর বেড়েই যাচ্ছে, কিভাবে এখান থেকে আমরা গেট রিড অফ মুক্তি পেতে পারি, এই বিষয়গুলোর উপরে কথা বলতে হবে। তো প্রথমে বলবেন রাজু ভাইয়া, তারপর মিতা আপা, তারপর সিরিয়াল মাফিক বলতে হবে। রাজু ভাই আপনি একটু বলেন যে স্কোরসিং হিট অফ স্যার দ্য সান। স্যার একটু অন্য কিছু স্যার, আমি স্যার এই নিউজ পেপার সম্পর্কে স্যার আচ্ছা, লাস্ট তো ক্লাসে আপনি যেটা আপনি নোট শোনেন, এখানে আমি আরেকটু বলি, এই যে আপনি হয়তো নিউজ পেপার সম্পর্কে আজকে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলেন যে স্যারকে নিউজ পেপার সম্পর্কে আমি বলে শোনাবো, কিন্তু ইনস্ট্যান্ট বলার আমাদেরকে অভ্যাস গড়ে তুলতে হবে, হ্যাঁ। তাৎক্ষণিকভাবে মানে বলার একটা অভ্যাস আমাদেরকে কিন্তু গড়ে তুলতে হবে, বুঝতে পেরেছেন? তাৎক্ষণিকভাবে কিন্তু আমাদেরকে বলতে হবে, অর্থাৎ আপনি যে কোনো বিষয়ের উপর যেন আমরা ইংলিশে বলতে পারি, ঠিক আছে? তো আপনি একটু পরে বলেন। এখন মিতা আপা একটু বলবেন প্লিজ, আপনার শহরে বা আপনার কর্মস্থলে ওখানে তাপমাত্রা কেমন, বা আপনার কি কষ্ট হয়, বা বিস্তারিত একটু বলবেন। দ্য স্কোরসিং বিস্তারিত হিট অফ বলতে দ্য পারবো সান। না, চাইলে যতটুকু মানে পারবো ততটুকু চেষ্টা করি আপা ভাই। এখানে ভুল হবে, অনেক ভুল হবে, কিন্তু এই ভুল বলেন, বলতে বলতে আমি ভুলগুলো ধরিয়ে দিব, একটা সময় সংশোধন হয়ে যাবে। আপনি যতটুকু পারেন বলেন, নো প্রবলেম। থ্যাংক ইউ ভাইয়া ফর গিভিং মাই চান্স। ওকে। টুডেস মাই টপিক ইজ হিট ওয়েভার। আর ভাইয়া আপনি যে টপিকসটা কথা বলেন এটার সাথে কি এটা
অ্যালাইন আছে নাকি? অবশ্যই অবশ্যই, হিট ওয়েভার অথবা স্কর্চিং হিট অফ দ্য সান একই কথা, বলেন। ওকে ভাইয়া, আমি 3 থেকে 4টা বলবো, এটা বাংলাটা বলবো আর ইংলিশটা ট্রাই করবো। সো অবশ্যই অবশ্যই। বাংলাটা বললে আপনার ধারে আমাকে ইয়ে করে দিতে, কারেকশন করে দিতে ইজি হবে। বলেন। সূর্যের অতিরিক্ত তাপ ফসলের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফেলতে পারে। এক্সেসিভ হিট ফ্রম দ্য সান ক্যান নেগেটিভলি বা ক্যান ইফেক্ট, এখানে ক্যান ইফেক্ট দিবেন, ক্যান ইফেক্ট প্রভাব ফেলতে পারে অন। নেগেটিভলি আসবে না ভাইয়া, কেননা হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওটা দিলেও হবে, নেতিবাচক কিন্তু হ্যাঁ হ্যাঁ নেগেটিভ ইফেক্ট বা ক্যান নেগেটিভলি হ্যাঁ অন ক্রপস, নেগেটিভলি ইম্প্যাক্ট অন ক্রপস, অন মানে উপর, ফসলের উপর। ওকে, তারপরে আমি যে বাক্যটা লিখেছি ভাইয়া, দীর্ঘক্ষণ সূর্যের আলোতে থাকার ফলে ত্বক পুড়ে যেতে পারে এবং ক্ষত হতে পারে। Prolonged exposure to sunlight can burn, damage the skin. ড্যামেজ দ্য স্কিন, স্কিনের ক্ষতি করতে পারে, ক্ষতি করে, হ্যাঁ। Yes. তারপর অতিরিক্ত রোদের সংস্পর্শে ত্বকের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। অতিরিক্ত রোদের সংস্পর্শে, টু মাচ সান এক্সপোজার অথবা এক্সেসিভ হিট অফ দ্য সান, এটা বলা যায় এক্সেসিভ হিট অফ দ্য সান, অতিরিক্ত রোদের কারণে, অতিরিক্ত তাপের কারণে। হ্যাঁ, ইনক্রিজ দ্য রিস্ক অফ স্কিন ক্যান্সার। বা ইট মে কজ, এটা ঘটাতে পারে। মে নামক একটা মডাল ভার্বের ব্যবহার করলাম। দেখবেন সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান ক্যান্সার ঘটায় বা ক্যান্সার হয়, বা মে বি ক্যান্সার, কিন্তু ওখানে কজেস দেওয়া থাকে কেন? বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং এখানে স্মোকিংটা হচ্ছে থার্ড পারসন হিসাবে বিবেচনা করা হচ্ছে, এই জন্য স্মোকিং কজেস ক্যান্সার। মানে এখানেও কিন্তু সেই ধরনের একটা সেন্স আপনি ব্যবহার করবেন যে অতিরিক্ত তাপের কারণে ত্বকের ক্যান্সার হতে পারে। ইট মে কজেস স্কিন ক্যান্সার। তারপর তারপরে আমি যেটা লিখেছি ভাইয়া, আচ্ছা এবার সাধারণ কিছু বাক্য বলেন আপা, প্লিজ সাধারণ কিছু বাক্য বলেন। তীব্রতর হয়, পরিবেশগত ভারসাম্য বিঘ্নিত হবে। তাহলে কি হবে? এনভায়রনমেন্টাল ওয়ার্মিং, এনভায়রনমেন্ট ও গ্লোবাল ওয়ার্মিং ইনক্রিজ বৃদ্ধি করে। বেড়ে যাচ্ছে। বলেন বাক্যটা বলেন, আমি বলে দেই, বাংলাটা বলেন। বিশ্ব উষ্ণায়ন তীব্রতর হয়, বিশ্ব উষ্ণায়ন তীব্রতর হয়, পরিবেশগত ভারসাম্য বিঘ্নিত হয়। তাহলে গ্লোবাল ওয়ার্মিং ইজ কজেস বা ইজ হ্যাপেন্ড, গ্লোবাল ওয়ার্মিং ইজ হ্যাপেন্ড ফর ইনক্রিজিং এক্সেসিভ হিট অফ দ্য সান। দেখেন এখানে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি, যেমন অতিরিক্ত গরমের বা গরমের সময় আমাদের বেশি পানি পান করা উচিত। উই শুড ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার ইন দিস সামার সিজন বা ইন দিস সামার। যদি আমরা পানি পান না করি তাহলে আমাদের ডিহাইড্রেশন দেখা দিতে পারে। একটা কন্ডিশনাল চলে আসছে, যদি সে আসে তাহলে আমি যাব। তাহলে ইফ উই ডোন্ট ড্রিঙ্ক এনাফ ওয়াটার ইট কজেস ডিহাইড্রেশন বা ইট উইল কজ ডিহাইড্রেশন। তারপর বলতে হবে অতিরিক্ত গরমে আমাদের রৌদ্রের সময় ঘরে থাকা উচিত। তাহলে এখানে আমাদের ঘরে থাকা উচিত, উই শুড স্টে অ্যাট হোম, উই শুড স্টে অ্যাট হোম। হ্যাঁ, ইনক্রিজ দ্য সান, ইয়েস, অথবা ফ্রম দ্য সানলাইট, মানে সূর্যের এই যে তাপ, এই তাপ থেকে আমাদের তখন ঘরে থাকা উচিত। এখানে শুডের ব্যবহার করতে হবে। ওই যে দেখেন স্পোকেনের অনেকগুলো রুল করিয়েছিলাম আমি আগামী ক্লাসে, আপনাদের 120+ যে একটা স্পোকেনের শিট ছিল না, ওইখান থেকে কিছু ক্লাস নিব। এই কথাগুলো বলতে গেলে আপনাদের প্রচুর কাজে দিবে। হ্যাঁ, ওখানে
পর্যন্ত আমাদেরকে 30 দেখিয়েছিলেন পর্যন্ত এবং দেখিয়ে দিলাম। practice আগামী ক্লাস থেকে, আগামী ক্লাসে আমাকে একটু স্মরণ করাই দিবেন, আমার যদি মনে না থাকে। আমি 31 থেকে শুরু করব। এই যে উচিত দিয়ে বাক্য রচনা, এবং যেমন পারছি না। বলেন। বিদ্যুতের চাহিদা বৃদ্ধির ফলে হুম বিদ্যুতের ঘাটতি দেখা দিতে পারে। হুম এটা কি হবে ভাইয়া? আবার বলেন। বিদ্যুতের চাহিদা বৃদ্ধির ফলে, হুম মানে যেহেতু বিদ্যুৎ চলে, মানে কারেন্ট হিট ওয়েভের জন্য হুম অতিরিক্ত ফ্যান ট্যান ইউজ করা হচ্ছে, হুম 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 সেই ক্ষেত্রে মানে আমার সেন্টেন্সটা এরকম: হুম। বিদ্যুতের চাহিদা বৃদ্ধির ফলে বিদ্যুতের ঘাটতি দেখা দিতে পারে। হ্যাঁ, তাহলে এখানে বিদ্যুতের ঘাটতি দেখা দিতে পারে, আগে এটা করতে হবে। একটু আমরা ব্যাক থেকে করব। বিদ্যুতের ঘাটতি দেখা দিতে পারে, এর ইংলিশটা কি হবে? বিদ্যুতের হুম বিদ্যুৎ কারেন্ট, হ্যাঁ, তাহলে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি। হুম ঘাটতি ইংলিশ কি? ঘাটতি ইংলিশ কি বলেন তো? ফিউ মানে তো অল্প, না, ঘাটতি। এখানে ঘাটতি মানে অভাব, কি জানি না। বিদ্যুতের অভাব, অন্ট অফ ইলেকট্রিসিটি। ল্যাক 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 অফ, ইয়েস, ল্যাক অফ ইলেকট্রিসিটি। ল্যাক মানে হচ্ছে অভাব। ল্যাক অফ ইলেকট্রিসিটি মে বি সিন, দেখা দিতে পারে। তারপর কি? বা মে বি কজড, এটা ঘটতে পারে কিসের ফলে বলেন? বিদ্যুতের চাহিদা বৃদ্ধির ফলে। বিদ্যুতের চাহিদার বৃদ্ধির ফলে। তাহলে কি হবে বলেন? বিদ্যুতের চাহিদা বিদ্যুতের বৃদ্ধির ফলে। চাহিদা তাহলে চাহিদা বৃদ্ধির ইনক্রিজ ফলে। দা ইলেকট্রিসিটি। হ্যাঁ, ইনক্রিজ, ফর ইনক্রিজিং অফ ইলেকট্রিসিটি। এখানে জিরান্ড শিখিয়েছিলাম, বাই প্লাস জিরান্ড, উইদাউট প্লাস জিরান্ড। হ্যাঁ, এই জিরান্ডের ব্যবহারটা দেখেন, ক্লাস শুধু করলে হয় না। আমি বলি কি, আপনারা একটা ক্লাস করানোর পরে আপনি নিজেই বলছেন যে ভাইয়া আমি একটা জব করি, আমি সময় দিতে পারি না। জিরান্ড, পার্টিসিপেল, ইনফিনিটিভ, এই কথা মানে ক্লাসগুলো যদি ভালোভাবে না দেখেন, দেখবেন যে সে আমার চ্যানেলে বা ওই যে আপনাদের গ্রুপে দেওয়া আছে, এই ক্লাসগুলো যত ভালোভাবে দেখবেন ততই কিন্তু এই কথা বলাগুলো সহজ হবে। তখন আপনাকে ভাবতে হবে না। যেমন যদি বলা হয় দিনাজপুরের চাউল বিখ্যাত, তাহলে এখানে বলতে হবে চাউল বিখ্যাত দিনাজপুরের। বাক্যটা বোঝেন আগে। আমি যেমন একটা সিম্পল বাক্য, আমি স্কুলে যাই, কিভাবে সাজাতে হবে? আমি যাই স্কুলে, কিন্তু বাংলা যা লেখা আছে তাও ভাবে সাজানো যাবে না। বিদ্যুতের চাহিদা ঘাটতির ফলে, তাহলে কি হবে? দ্য ল্যাক অফ ইলেকট্রিসিটি, অর্থাৎ মানে বিদ্যুতের অভাব। তাহলে অভাব অফ বিদ্যুৎ, দ্য ল্যাক অফ ইলেকট্রিসিটি। দ্য ল্যাক অফ ইলেকট্রিসিটি বাংলায় কি বলতেছি? বাংলায় বলতেছি হচ্ছে বিদ্যুতের ঘাটতি, আর ইংরেজিতে হবে ঘাটতি অফ বিদ্যুৎ। আমি আগামী ক্লাসে আপনাদের ওই অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার, ল্যাক অফ এর ব্যবহার, তারপরে শুড এর ব্যবহার, শুড বি এর ব্যবহার 31 থেকে এই ক্লাসটা আবারও আমি নিব। স্পোকেনের রুল না শিখলে শুধু গ্রামারে কাজ হচ্ছে না, আমি বুঝতেছি। এবং আমাদের টেন্সেরও যে সমস্যাটা আছে এটাও আমরা দেখবো আগামী ক্লাসে। আমরা কথা বলতে গেলে, এই যে দেখেন আপনি একটা ভালো কথা বলেছেন মিতা আপা, এই যে কথা বলতে গেলেই তখন কিন্তু ফুটে ওঠে কার কি সমস্যা।